ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ওকে, আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের? গত ক্লাসে আমরা যা অভ্যাস করেছিলাম মনে আছে আপনাদের? স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটিবার জানাবেন। স্ক্রিন দেখতে পাচ্ছি না। আশা করি এবারে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন তো এবারে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ, চলুন গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেটা একবার দেখেই জাস্ট এগোবো সামনে। আমরা গত ক্লাসে যা যা আলোচনা করেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলি ছিল, যেমন উল্লেখযোগ্য বিষয়গুলি কি কি ছিল, যে আমরা পুংলিঙ্গের জন্য কি কি ধরনের শব্দ পড়েছিলাম মনে আছে আপনাদের? পুংলিঙ্গের জন্য আমরা কি কি ধরনের শব্দ পড়েছিলাম? অস্তি, স্তः, না sorry, না 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 না, অস্তিস্তः সন্তি তো ক্রিয়াপদ। হ্যাঁ, আমরা এখন নাউনের কথা বলছি। আমরা কি কি ধরনের শব্দ পড়েছিলাম পুংলিঙ্গের জন্য? রাম রাম, ছাত্রः রামः, ছাত্রः শিক্ষক আচার্য। আমি একবার লিখছি, আপনারা একবার লক্ষ্য রাখুন। রামঃ, রামো, রামাহ পড়েছিলাম, তাই না? তারপরে একবচন, দ্বিবচন, বহুবচন তিনটে লিখছি। তাহা, তৌ, তে পড়েছিলাম, মনে পড়ছে? এ, সাহা, মিউট করবেন কেউ আনমিউট থাকলে। এ, তৌ, এ, তে পড়েছিলাম, মনে পড়ছে? পুংলিঙ্গের জন্য আরো পড়েছিলাম ভবান, দ্বিবচনে হয় ভবন্তৌ, বহুবচনে হয় ভবন্তঃ। খেয়াল করতে পাচ্ছেন? ওকে, এগুলো আমরা পুংলিঙ্গের জন্য পড়েছিলাম। স্ত্রীলিঙ্গের জন্য আমরা কি কি পড়েছিলাম? লতা, লতে, লতাহ, তাই না? তারপর কি পড়েছিলাম? সা, আচ্ছা সা বলবো না, ইকারান্ত বলবো। ইকারান্ত হচ্ছে জননী, ভগিনী, কর্তরী। হ্যাঁ, জননী দ্বিবচন, জনন্যৌ বহুবচন, জনন্যঃ পড়েছিলাম, তাই না? হ্যাঁ, এবারে সাথে যাব। সা, তে, তাহ, এষা, এতে, এতাহ। আর কি পড়েছিলাম? ভবান পুংলিঙ্গে। স্ত্রীলিঙ্গে কি হয়? ভবতি। তোমরা ভবনী, ভবতীটাও পড়ো। ভবতি, ভবনী না, ভবত্যৌ, ভবতি, ভবতি, ভবত্যৌ, ভবত্যঃ। ভবত্যৌ, ভবত্যঃ, গুড। এইগুলো আমরা সব স্ত্রীলিঙ্গের জন্য পড়েছিলাম। ওকে, নেক্সট নপুংসক লিঙ্গের জন্য কি পড়েছিলাম? জলম, বনম, কমলম। আমরা যে কোনো একটা একটা করে নেব, বাকিগুলো তো একটা মনে থাকলে সব হয়ে যাবে। তো আমরা ফল নিলাম, ধরুন ফলম, ফলে, ফলানি। তারপরে কি পড়েছিলাম? তৎ, তৎতে, তানি পড়েছিলাম, খেয়াল করুন। তারপরে কাছের অর্থে এতৎ পড়েছিলাম।
এতৎ এতৎ এতে ইতানি। এতানি, এতৎ এতে এতানি। খুব ভালো। তার মানে দেখুন আমরা এই যে লিখলাম জিনিসগুলো, আমরা যদি এগুলোকে ডিকোড করতে শুরু করি, আমরা কি কি পেলাম? এটা আমরা গোটা একটা পুংলিঙ্গের জিনিসপত্র এখানে পেলাম। ওকে, এখানে আমরা স্ত্রীলিঙ্গের জিনিসপত্র পেয়েছি, এখানে আমরা নপুংসকলিঙ্গের জিনিসপত্র পেয়েছি, তাই না? আর কি পেয়েছি যদি আমরা খেয়াল করে দেখি, একবচন, দ্বিবচন, বহুবচন, একবচন, দ্বিবচন, বহুবচন, একবচন, দ্বিবচন, বহুবচন, তাই না? তাহলে আমাদের তিনটা পয়েন্ট ছিল। ফার্স্ট পয়েন্ট কি ছিল? লিঙ্গম। আমরা লিঙ্গ শনাক্ত করতে পেরেছি কোনটা কোন লিঙ্গতে পড়ছে, তো আমরা লিঙ্গ শনাক্ত করতে পারলাম। 2 নাম্বার কি? বচন। একবচন কি, দ্বিবচন কি, বহুবচন কি আমরা শনাক্ত করতে পেরেছি, তাই না? 3 নম্বর আরো একটি জিনিস ছিল, কি বলুন তো, মনে পড়ছে? কি হতে পারে? পুরুষ। পুরুষ। তাহলে এখানে আমাদের এবারে শনাক্ত করতে হবে যে কোনটা কোন পুরুষ। যে যে শব্দগুলো লিখেছি বলতে পারবেন কোন পুরুষে লিখেছি আমরা? প্রথম এখান থেকে একদম এখান থেকে শুরু করে আপনার সমস্তটা কোন পুরুষে লিখেছি? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। প্রথম পুরুষ, এগুলো প্রথম পুরুষের ঘটনা। প্রথম পুরুষের ঘটনাতে আমরা কি ক্রিয়াপদ পেয়েছিলাম মনে করে দেখুন, अस्ति তাহ শান্তি। সন্তি। তাহলে রামः अस्ति দ্বিবচন হলে, রামौ স্তः বহুবচন হলে রামাः সन्ति। সः अस्ति তৌ স্তः তে সन्ति। এষः মিউট করবেন, এষः अस्ति এতৌ স্তः এতে সन्ति। ভবান अस्ति ভবন্তৌ স্তः ভবন্তः সन्ति। এইভাবে ক্রমে অভ্যাস করবেন, তাহলে কিছু মুখস্থ করতে লাগবে না এবং একটা সিরিয়ালি আপনারা মনে রাখতে পারবেন। लते अस्ति सॉरी लता अस्ति लते स्तः लताः सन्ति। जननी अस्ति जनन्यौ स्तः जनन्यः सन्ति। सा अस्ति ते स्तः ताः सन्ति। एषा अस्ति एते स्तः एताः सन्ति। भवती अस्ति भवत्यौ स्तः भवत्यः सन्ति। फलम् अस्ति फले स्तः फलानि सन्ति। तत् अस्ति ते स्तः तानि सन्ति। एतत् अस्ति एते स्तः एतानि सन्ति। তাহলে আমরা প্রথম পুরুষ নির্ণয় করতে পেরেছি। মধ্যম পুরুষের জন্য আমরা কি পেয়েছিলাম মনে করে দেখুন, শব্দ কি পেয়েছিলাম? ত্বম, ইউবাম, অয়ম। তারপরে বহুবচন কি পেয়েছিলাম? ইয়ম। ইউয়াম, ইউয়াম, ত্বম, ইউবাম, ইউয়াম। এইগুলো কি? এইগুলো হচ্ছে আপনার মধ্যম পুরুষ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন চলে আসে, আচ্ছা মধ্যম পুরুষ তো পেলাম, তাহলে লিঙ্গ কি হবে? আমার সামনে কেউ একজন আছে, তাকে আমি চিনি, তুমি বলছি, সে যদি পুংলিঙ্গে থাকে তাহলে পুংলিঙ্গ হবে, সে যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীলিঙ্গ হবে। তো ত্বম, ইউবাম, ইয়ম এগুলো নির্ধারিত কোনো লিঙ্গ নেই, যাকে আমি বলছি তার উপর নির্ভর করছে সে কি, সে কি রকম। ওকে, তো মধ্যম পুরুষের জন্য ক্রিয়াপদ কি পেয়েছিলাম? ত্বম অস্তি হয় না, তোমার সঙ্গে কি হয়? আসি, ত্বম আসি, ইউয়াম স্থः, ইউয়ম স্থা। খেয়াল করতে পারছেন? এবং ফাইনালি উত্তম পুরুষের জন্য আমরা কি পড়েছিলাম? কি কি শব্দ পড়েছিলাম? আহাম, তারপরে কি পড়েছিলাম? আবাম, বয়ম। এইগুলো আমরা পেয়েছিলাম উত্তম পুরুষের সাথে। তাহলে আমরা যদি রেকর্ড করি তাহলে উত্তম পুরুষ। এর জন্য ক্রিয়াপদ কি পেয়েছিলাম? আহাম अस्ति হয় না, আহাম আসি এটাও হয় না, আহামের সঙ্গে কি হয়? अस्मि, अहम अस्मि, आवाम स्वः, वयम स्मः। তাহলে আমরা এখন পুরুষও নির্ধারণ করতে পারলাম। তাহলে লিঙ্গ, বচন, পুরুষ, এই পেজটাকে কিন্তু আপনাদের মাথায় বসাতে হবে। পরিষ্কার? আপনাদের মাথায় কিন্তু বসাতে হবে। ক্লিয়ার? এইগুলো আমরা অ্যাজ এ রিভিশন করলাম, কারণ এইগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে। আজকের ক্লাসে আমরা বিশেষত 3টে জিনিস পড়ব। আমি আগের দিন বলেছিলাম একটি হচ্ছে ঋণাত্ম বিধান, একটি হচ্ছে ঋণাত্ম বিধান। ওকে,
ণত্ব বিধানাম, ভালো করে বুঝবেন, একটু কঠিন লাগতে পারে কিন্তু অভ্যাসের দ্বারা কঠিন জিনিস সোজা হতে পারে। তারপর পড়বো আমরা ক্রিয়াপদ এবং তারপরে পড়বো আমরা 20টা সংখ্যা 51 থেকে 70। তাহলে ণত্ব বিধানাম, প্রথমে আমি আপনাদের সমস্যার স্থলটা বলি, কেন ণত্ব বিধানের প্রয়োজন হচ্ছে। দেখুন, ফলম ফলে ফলানি, তাই না? ফলম ফলে ফলানি। ওকে, 2 নাম্বার যদি উদাহরণ নেই, জলম জলে জলানি। ক্লিয়ার? 3 নাম্বার, वनम वने वनानि। ओके, 4 নাম্বার কি নিতে পারি? বলম বলম বলে বলানি। ওকে, 5 নাম্বার আরো উদাহরণ নেওয়া যেতে পারে। 5 নাম্বার, কমলম কমলে কমলানি। তাহলে একটা খেয়াল করে দেখুন, অন্তিম বর্ণ বলা ভুল হবে, প্রত্যেকটাতে ন ন ন ন ন ন আসছে, কিন্তু এমন কিছু উদাহরণ আছে সেগুলোতে কি হয় দেখবেন। নাম্বার 6, উদাহরণ নিচ্ছি, কি? পুষ্পম, কি হবে? পুষ্পম পুষ্পে পুষ্পাণি, দেখুন মূর্ধন্য হচ্ছে। তাহলে নপুংসকলিঙ্গের বহুবচনে কিছু শব্দ আমরা দন্তান্ন পাচ্ছি, কিছু শব্দ আমরা মূর্ধন্য পাচ্ছি। তাহলে মূর্ধন্য কখন হয়, এই নত্ব বিধান যদি জেনে যান তাহলে মূর্ধন্য কখন হয় আপনি জেনে যাবেন। আমি আরো কিছু উদাহরণ লিখছি। পুষ্পাণি লিখলাম, পত্রাণি পত্রম পত্রে পত্রাণি। ওকে, মন্দিরম মন্দিরে মন্দিরাণি। ওকে, द्वारम द्वारे द्वाराणि। क्लियर? मित्रम मित्रे मित्राणि। 10টা উদাহরণ লিখেছি আমি, 5টা ন দিয়ে শেষ আর 5টা মূর্ধন্য দিয়ে শেষ। তার মানে আমরা কোথাও সিদ্ধান্তে আসতে পারবো যে দন্তান্ন ছিল প্রথমে, এই দন্তান্নটা পরবর্তীকালে মূর্ধন্যতে পরিবর্তন হচ্ছে। এই যে দন্তান্নর মূর্ধন্যকারী পরিবর্তন, একেই বলা হয় ণত্ববিধান, একেই বলা হয় ণত্ববিধান। এটা কখন হয়, কেন হয়, এই ব্যাপারগুলো আমরা ধীরে 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 বুঝবো। ভালো করে বুঝবেন, নোট করবেন। ক্লিয়ার? ফার্স্ট নিয়ম, মূর্ধন্য কখন হবে? যখন সেই শব্দের মধ্যে কোথাও দন্তান্ন থাকবে। আমরা কি দেখতে পাচ্ছি যে দন্তান্নের মূর্ধন্য হচ্ছে, তার মানে মূর্ধন্য হতে গেলে আগে দন্তান্নের উপস্থিতি প্রয়োজন, তাই না? তাহলে কোন শব্দের মধ্যে আমরা দেখবো যে শব্দের মধ্যে দন্তান্ন আছে কিনা। ধরুন দন্তান্নের বদলে প আছে, তো প থাকলে কি মূর্ধন্যের কোন চিহ্ন হয়? কিছু চিহ্ন হয় না। দন্তান্ন থাকলে তার মূর্ধন্য হচ্ছে কিনা আমাদেরকে সেটা বুঝতে হবে। তার মানে মূর্ধন্যকে পেতে গেলে দন্তান্ন আছে কিনা আগে সেটা দেখতে হবে। ক্লিয়ার? আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? ফার্স্ট পয়েন্ট ধরতে পারলেন? স্যার ফার্স্ট পয়েন্টটা আরেকবার একটু বলুন। আপনি কার চেঞ্জ করছেন? আপনি কি করতে চলেছেন? মূর্ধন্য করতে চলেছেন, তাই না? কার মূর্ধন্য করতে চলেছেন? দন্তান্ন থাকলে তার মূর্ধন্য করতে চলেছেন। তার মানে শব্দের মধ্যে আপনাকে কোথাও দন্তান্নকে পেতে হবে, তবে না আপনি দন্তান্ন মূর্ধন্য করবেন। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে শব্দের মধ্যে কোথাও না কোথাও দন্তান্ন থাকতে হবে। দন্তান্নরই মূর্ধন্যতে পরিবর্তন হয়, আর কারোর মূর্ধন্যতে পরিবর্তন হয় না, দন্তান্ন থেকে মূর্ধন্য হয়। এই দেখুন আমি এই বক্স করে দিয়েছি, দন্তান্ন থেকে মূর্ধন্য হয়। তার মানে আপনাকে মূর্ধন্য করতে গেলে দন্তান্ন আসে কিনা আগে খুঁজতে হবে আপনাকে। ক্লিয়ার? তো ফার্স্ট পয়েন্ট, হ্যাঁ স্যার। দন্তান্ন থাকতে হবে। ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট ভালো করে বুঝবেন, দন্তান্নর আগে কোথাও না কোথাও শব্দের মধ্যে রি, র, স, এই তিনটের মধ্যে কোনো একটাকে থাকতে হবে, তবেই দন্তান্নর মূর্ধন্য হওয়ার সম্ভাবনা থাকবে। দন্তান্নর আগে কোথাও না কোথাও রি, র, স, এই তিনটের মধ্যে কোনো একটা থাকলেই হবে।
তিনটে থাকার প্রয়োজন নেই, কোনো একটা থাকলেই হবে। ফার্স্ট পয়েন্ট, দন্তান্নকে খুঁজতে হবে। সেকেন্ড পয়েন্ট, দন্তান্নর আগে, সে একদম আগে হতে পারে বা 3-4টা বর্ণের পার্থক্যও আগে হতে পারে। রি, র, স তিনটের মধ্যে কিছু একটা থাকতে হবে। আমি এগুলোকে ভেঙে ভেঙে আবার বলবো উদাহরণ দিয়ে, জাস্ট আমি এখন পয়েন্টগুলো লিখছি। নাম্বার 3, তাহলে আমরা কি পেলাম, যে দন্তান্নকে থাকতে হবে, দন্তান্নর আগে কোথাও না কোথাও রি, র, স তিনটের মধ্যে কিছু একটা থাকতে হবে। আর দন্তান্ন শুধু থাকলে হবে না, দন্তান্নর পাশে স্বরবর্ণ থাকতে হবে, তবে কাজ হবে। থার্ড পয়েন্ট, দন্তান্নর আগে, এই দন্তান্নর পরে স্বরবর্ণ থাকতে হবে। দু ধরনের শব্দ হয় দেখবেন। আচ্ছা, আমি একটু পরেই আসছি। তো 3 নাম্বার পয়েন্ট আপাতত বুঝতে পেরেছেন কিনা বলুন। একটি উদাহরণের দ্বারা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি ব্যাপারটাকে। ওকে, ফার্স্ট উদাহরণটা নিয়ে চলুন, পুষ্পাণী। তো নাম্বার 1, আমরা ধরে নিলাম সাপোজ পুষ্পাণী বানানে প্রথমে দন্তান্ন ছিল, তো আমি দন্তান্ন লিখে দিয়েছি দেখুন। এবার আমাকে বলুন, এই পুষ্পাণীটাকে যদি আমরা পদবিশেষণ করি কি কি পাবো বলুন তো, কি কি পাবো বলুন, কি কি পাবো? ওই দন্তন্যর আগে স্বর রয়েছে আর কি, দ্বিতীয় পয়েন্টটা না বলছে। না না, আমরা ফার্স্ট প্রথম থেকে গুনবো। প্রথমে প পাবো, তারপরে উ উ, উ, তারপরে স, স, মধ্যে স, হলন্ত তারপরে প, প ক, তারপরে আ, আ, তারপরে দন্তান্ন, তারপরে ই, তাই তো? ই। ফার্স্ট পয়েন্ট দেখুন, শব্দের মধ্যে দন্তান্ন থাকতে হবে। শব্দের মধ্যে দন্তান্ন আছে? আছে। আচ্ছা, নিশ্চয়ই আছে, তো দন্তান্ন এখানে জল করছে, দন্তান্ন আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, দন্তান্নর আগে কোথাও না কোথাও রি, র, স তিনটের মধ্যে কিছুটা থাকতে হবে। মধ্যাহ্ন স। দেখুন, দন্তান্নর আগে এখানে মূর্ধন্য স আছে, আছে না? তৃতীয় পয়েন্ট, দন্তান্নর পরে স্বরবর্ণ থাকতে হবে, এখানে আছে? আছে আছে। আচ্ছা, তো ই আছে তো। তার মানে 1, 2, 3 তিনটে নিয়ম ফলো করলো। 4 নম্বর নিয়ে এবার আমরা আসবো। কি নিয়ম 4 নম্বর হতে পারে? দেখুন, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন না, এই গ্যাপটা মোস্ট ইম্পর্টেন্ট। কি হবে? এখানেও দেখুন, গ্যাপের মধ্যে দুটি বর্ণ বসে আছে, একটি প, একটি আ, তাই না? দন্তান্ন থেকে মূর্ধন্যস্বরের মাঝখানে দুটি বর্ণ বসে আছে, প, আ। এই মধ্যবর্তী বর্ণগুলি আমি লিখছি, এই, আচ্ছা বাংলায় লিখে দিচ্ছি। এই গ্যাপের বর্ণ আমি তাকেই লিখছি, এই মধ্যবর্তী বর্ণগুলি, মধ্যবর্তী বর্ণগুলি যদি কি কি হয় লিখবেন। যদি কি কি হয়? কু, কু মানে কি? ক, খ, গ, ঘ, ঙ, একে বলা হয় কু। ক, খ, গ, ঘ, ঙ। যদি পু, পু মানে সিমিলারলি প, ফ, ব, ভ, ম। আর কি হয়? ইয়, ব, আ, আর স্বরবর্ণ। এই মধ্যবর্তী বর্ণগুলি যদি এইগুলো হয়, তাহলেই মূর্ধন্য হবে, তাহলেই মূর্ধন্য হবে। তাহলে দেখুন, এখানে গ্যাপ দেখুন, গ্যাপের মধ্যে কি কি বর্ণ আছে? প আর আ। দেখুন তো, প এই মধ্যবর্তী বর্ণগুলির মধ্যে পড়ছে কি? প এই মধ্যবর্তী বর্ণগুলির মধ্যে হ্যাঁ পড়ছে? হ্যাঁ পড়ছে পড়ছে। পড়ছে। আ পড়ছে? হ্যাঁ আও পড়ছে। তার মানে আমাদের 4 নম্বর নিয়মও মানলো। তার মানে দন্তান্নর কি হবে এখানে আমার? এখানে আমার দন্তান্নর মূর্ধন্য হয়ে যাবে। তাই জন্যই পুষ্পাণীতে মূর্ধন্য হয়েছে দন্তান্নর পরিবর্তে। একটা
একটা উদাহরণ দিলাম, একাধিক উদাহরণ দেবো আমরা ভালো করে এই বিষয়টি বোঝার জন্য। ভয় পাওয়ার কিছু নেই। ওকে, চলো নেক্সট উদাহরণটাই। ওটা লিখতে পারলাম না। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, দেখাচ্ছি দেখাচ্ছি, একজন কেউ জয়েন করছে মনে হয়। ওকে, ওকে, 2 নম্বর উদাহরণ দেখুন, পত্রাণী। আমি উদাহরণটা পাশে লিখছি, পত্রাণী। দুটো উদাহরণ বুঝে নিন, তারপরে লিখবেন আপনারা। নাম্বার 2, পত্রাণী। বলুন, আমরা প্রথম ভেবে নেব যে দন্তান্ন আছে, তাহলে তো আমরা টেস্ট করবো না। প্রথমে ভেবে নেব দন্তান্ন আছে। বলুন, পদ যদি বিশ্লেষণ করি কি কি পাবো? হলন্ত অ প্লাস তারপরে ত হলন্ত প্লাস ত র হনন্ত আ আ ন হনন্ত ই। ঠিক আছে, লেখা ঠিক আছে, এটাই বলতে চাইছিলেন তো আপনারা। ফার্স্ট নিয়ম দেখুন, দন্তান্ন আছে? আছে তো। আছে। সেকেন্ড নিয়ম, দন্তান্নর আগে রি র স কোথাও আছে দেখতে পাচ্ছেন? র আছে। রা আছে, গুড। 3 নম্বর পয়েন্ট, ওই ই যে আছে। হ্যাঁ স্বরবর্ণও আছে, একা নেই, স্বরবর্ণ সাথে আছে। 4 নম্বর পয়েন্ট, মধ্যবর্তী বর্ণগুলির মধ্যে কি এই বর্ণগুলি পড়ছে? আ আছে। গুড, আও আছে। তার মানে আমাদের 4টে নিয়মই মানলো। তার মানে এখানে দন্তান্নের কি হবে? মূর্ধন্য হবে। তাই জন্যই আমরা পত্রাণী এই রকমটা বই পাচ্ছিলাম। কেন বুঝতে পারছেন? এই হচ্ছে মূর্ধন্যর কারণ। বাংলাতেও সেম নিয়ম। বাংলাতে কোথাও আপনারা এরপর যখন টেক্সট পড়বেন, যদি মূর্ধন্য পান, মেলাবেন, এই নিয়মটাই চলে আসবে ওখানেও। আচ্ছা স্যার, এই লাস্টে যেটা লিখলি কু পু, তারপর নিচেরটা ইয়া ব আ স্বরবর্ণ। স্বরবর্ণ, ইয়া ব আ। ওকে, ইয়া ব, মিউট করবেন স্যার, মিউট করবেন। হ্যাঁ, আ। একটি, হ্যাঁ একটু মিউট করুন কাইন্ডলি। হ্যাঁ, নাম্বার 3, অনন্তবাবু মিউট করবেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে। প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করবেন, উত্তর পেয়ে গেলে আবার মিউট করে দেবেন, আবার আনমিউট করে প্রশ্ন করবেন। ওকে, আমি আপনাদের একটু উদাহরণ দিচ্ছি। রাম শব্দের দ্বিতীয়া বহুবচন হয় রামান। ক্লিয়ার? এখানে এই দন্তান্ন হবে নাকি এর মূর্ধন্য হবে, একবার টেস্ট করা যাক। ওকে, তাহলে রামান শব্দটাকে ভাঙুন দেখি, কি কি পাবো? র, তারপরে আ আ, ম হনন্ত আ, আ ন, ন ব্যাস। হনন্ত। ফার্স্ট পয়েন্ট, ন আছে? হ্যাঁ ন আছে, হ্যাঁ কি না? না আছে। হ্যাঁ নয়ের আগে কোথাও রি র স কিছু আছে? হ্যাঁ, প্রথমটাই তো র। প্রথমটাই র আছে, গুড। মধ্যবর্তী বর্ণগুলি দেখুন, আ ম আ, এইগুলোও মিলছে, মানে 4 নম্বর পয়েন্টও মিলছে। এখানে 1 নম্বর পয়েন্ট মিললো, এইখানে 2 নম্বর পয়েন্ট মিললো, এখানে 4 নম্বর পয়েন্ট মিললো। দেখুন তো 3 নম্বর পয়েন্ট কি মিলছে? নকারের পরে স্বরবর্ণ কি আছে? না। হ্যাঁ, তো সবকিছু পয়েন্ট মিলে গেল এখানে, কিন্তু নকারের পরে স্বরবর্ণ যে 3 নম্বর পয়েন্ট, সেই পয়েন্ট মিলছে না। তার মানে এখানে দন্তান্নের মূর্ধন্য হবে না, রামান রামানি রূপ হয়ে যাবে। একটা স্থল পেয়ে গেলেন যেখানে কাজ হলো না, সব নিয়ম থাকা সত্ত্বেও। তার মানে 4টে নিয়ম যেখানে থাকবে সেখানেই কাজ হবে। 4টে নিয়মের মধ্যে যদি একটা নিয়মও মিসিং হয়, তাহলে সেখানে কাজ হবে না। 4টে নিয়মকেই স্যাটিসফাইড হতে হবে, তবে সে দন্তান্ন মূর্ধন্য হবে। একেই বলা হয় নাট্যবিধান। এখন একটু ইজি লাগছে? আর উদাহরণ দিচ্ছি, চলুন। মন্দিরানি, 8 নম্বর উদাহরণটা তোলা যাক। কি উদাহরণ? মন্দিরানি। ওকে, প্রথমে ধরে নিচ্ছি আমাদের সুবিধার্থে যে এটা মন্দিরানি দন্তান্ন ছিল। আমাকে বলুন তো বর্ণটাকে ভাঙলে কি কি পাবো? শব্দটাকে ভাঙলে কি কি বর্ণ পাবো? মা, তারপরে আ,
তারপরে ন, তারপরে দ, দ তারপরে ই ই, র, রা ল আ আ, ন, ন ই। ই এখানে খেয়াল করুন শব্দের মধ্যে দন্তান্ন কটা আছে? দুটো। দুটো হ্যাঁ, তো দন্তান্ন এখানে একটা আছে, দন্তান্ন এখানে একটা আছে। এবারে খেয়াল করে দেখুন তো আমরা কোন দন্তান্নর কাজ করতে চলেছি, প্রথম দন্তান্ন না শেষ দন্তান্ন? শেষের দন্তন্য। সেকেন্ডটা। হ্যাঁ, যদি আচ্ছা দুটোই হতে পারে, সেকেন্ডটাও হতে পারে, পরেরটাও হতে পারে। সেকেন্ডটা হওয়ার উপযুক্ত সুইটেবল কন্ডিশন কি আছে দেখুন তো, নকারের আগে কোথাও রি রসা কিছু আছে? মানে এই প্রথম দন্তান্ন সাপেক্ষে তার আগে রি রসা প্রথমটাতে নেই। কোথাও নেই। কিছু নেই। নেই। তার মানে আমরা প্রথমটাকে নিয়ে কাজই করবো না। নকারের পরে স্বরবর্ণ হওয়ার কথা, সেটাও নেই। তার মানে আমরা প্রথম পরেরটাতে দন্তান্ন নিয়ে আছে। কাজ করব না, আমরা সেকেন্ড দন্তান্নকে নিয়ে কাজ করব। সেখানে নিয়মগুলো মিলছে কিনা একবার দেখা যাক। ন মিলছে, নয়ের আগে রি র স, তার মধ্যে কিছু একটা আছে, নিশ্চয়ই আছে, ডেফিনেটলি আছে, র আছে। দন্তান্নের পরে স্বরবর্ণ থাকার কথা, সেটাও আছে, এবং মধ্যবর্তী বর্ণ আ, সেটাও মিলল। তার মানে এখানে দন্তান্নের মধ্যাহ্ন হবে। হয়ে গেলে কি রূপটা পাবো আমরা? মন্দি রাণী, মন্দিরাণী রূপটা পেলাম। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে আপনারা 9 নম্বর উদাহরণটা একবার স্যাটিসফাইড করুন, হচ্ছে কিনা দেখুন। একটা প্রশ্ন, যে এই এই যে শব্দগুলোকে নিয়ে ভাঙছেন, সেই শব্দটা কি অরিজিনাল প্রাতিপাদিক শব্দটা নাকি ওই রূপটাতে আমরা যে লাস্ট রূপ, শেষেরটা? রূপ, পুষ্পাণী তো রূপ হচ্ছে, অরিজিনাল তো এখানে কোনো শব্দই নেই। পুষ্প, পত্র, ওখানে তো মূর্ধন্য বা দন্তান্ন কিছুই নেই। আমরা যেখানে দন্তান্ন পাবো সেখানেই এই কাজ করব, সেটা রুটেই থাকুক বা রূপেই থাকুক, না, যেখানে এখানে দন্তান্ন পাবো। 1 নম্বরটা লিখলেন, সেখানে দন্তের না পুষ্পাণী লিখেছেন, কিন্তু মন্দিরানিও লিখছেন, কিন্তু আমাদের ওই স্পেলিংটা, এটা কি অরিজিনাল শব্দটা মন্দিরানি বা পুষ্পাণী দন্তের না দিয়ে? হ্যাঁ, প্রথমে দন্তান্ন ছিল, আচ্ছা, তারপরে জানতে নিয়মের চাই। জন্য মূর্ধন্য হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে দন্তান্নই ছিল, তারপরে নিয়মের জন্য মূর্ধন্য হয়ে গেছে। মানে আর আমরা যখন এই আমি মূর্ধন্যটাই রূপে ঢুকছি। বললাম হ্যাঁ, মধ্যাহ্নটা, হ্যাঁ, কিন্তু অরিজিনাল শব্দটা নিয়ে আমাকে ক্লারিফাই করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আপনি মূর্ধন্য কখন করবেন? যদি দন্তান্ন থাকে তবেই না মূর্ধন্য করার চেষ্টা করবেন। হ্যাঁ, এবারে দন্তান্ন শব্দ যদি আপনি নাই পান তাহলে আমরা কার মূর্ধন্য করব? তো তাই জন্যে যখন শব্দগুলো চয়ন করব, যে দেখবো দন্তান্ন আছে কিনা, প্রথমে দন্তান্ন থাকলে, উপযুক্ত সুইটেবল কন্ডিশনস থাকলে আমরা সেটাকে নিয়ে এগোবো যে মূর্ধন্য হতে পারে কিনা। বাংলাতে আমরা বলি বর্ণ, চেষ্টা করে দেখুন তো মিলছে কিনা। বাংলাতে আমরা বলে থাকি না বর্ণ, দন্তান্ন না মূর্ধন্য, আমরা খুব কনফিউজড এই নিয়ে। চলুন তো একবার এটা তো নিয়ম করে দেখি। মধ্যাহ্ন এই বর্ণ। মূর্ধন্যই বর্ণ, কিন্তু আমরা তো অনেক সময় দন্তান্ন লিখে ফেলি না। তো আমাদের নিয়ম যাচ্ছে কিনা একবার দেখি চলুন। ফার্স্ট আমরা ধরে নিলাম এর মধ্যে দন্তান্নই আছে, ফার্স্ট ধরে নিলাম কি দন্তান্নই আছে এর মধ্যে। তাহলে বর্ণটাকে ভাঙি, ব পাবো, অ পাবো, র পাবো, দন্তান্ন পাবো, অ পাবো। ফার্স্ট নিয়ম দেখুন, দন্তান্ন আছে। সেকেন্ড নিয়ম, দন্তান্নর আগেই ঠিক র আছে। থার্ড নিয়ম, দন্তান্ন পরে স্বরবর্ণও আছে। মধ্যবর্তী কোনো বর্ণ নেই এখানে, তো মেলানোর দরকার নেই, কাজ আমার হয়ে গেছে। তাই জন্যে দন্তান্ন জায়গায় মূর্ধন্য হয়ে গেছে বর্ণ। বাংলার ক্ষেত্রে উপযুক্ত, একদম সেম। তাহলে এরপরে বাংলা কোথাও লিখতে গেলে দন্তান্ন মূর্ধন্যর কোনো যদি গন্ডগোল হয়, আপনারা এই নিয়ম মেনে দন্তান্ন না মূর্ধন্য হবে টেস্ট করতে পারেন। স্যার এই জায়গাটা 4টি নিয়ম ফলো করলো না, 2টো নিয়ম হলো তো, র 3টে নিয়ম ফলো করলো। হ্যাঁ, 4 নম্বর নিয়ম যেহেতু কোনো মধ্যবর্তী বর্ণ নেই, তো আমার 4 নম্বর নিয়মে যাওয়ারও প্রয়োজন নেই। তো এখানে 3টেতেই আমার কাজ স্যাটিসফাইড হয়ে গেল, তাই জন্য এখানেও কাজ হয়ে যাবে। 3টে হলে তাহলে সেখানে দন্তার জায়গায় মধ্যাহ্ন হবে। হ্যাঁ, এখানে তো না মধ্যবর্তী কোনো বর্ণ নেই, তাই জন্য 4 নম্বর পয়েন্টটা আমাদের আসতেই হলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে এমন কোনো কথা নেই যে 4টি শব্দ 4টি শব্দ মিলতেই হবে, 3টি মিললেও হবে? এখানে তো অপশন নেই, কিন্তু অনেক জায়গায় আছে। দেখুন আমি তারই উদাহরণ দিচ্ছি, একটা বানান দিচ্ছি আমি, ত্রিশূলম, ত্রিশূলম,
ত্রিশূলম এর বহুবচন কি হবে বলুন? ত্রিশূলানি। ত্রিশূলানি। ওকে, তাহলে এখানে এই দন্তান্ন হবে নাকি মূর্ধন্য হবে তারই একবার টেস্ট করা যাক। ওকে, চলুন ভাঙুন। কি কি বর্ণ পাচ্ছি? ত, তারপরে র র, তারপরে ই ই, স, স উ উ, ল ল, অ ন, ই। ন অ ই ত্রিশূলানি ইকার না? আ ই দেখুন দন্তান্ন আমাদের আছে, গুড, দন্তান্ন আছে। দন্তান্নর আগে কোথাও রি র স তিনটের মধ্যে কিছু থাকতে হবে, আছে কি? স আছে। স কোথায় আছে? ওই তো। ও, মধ্যাহ্ন স কি আছে? মধ্যাহ্ন স। না মধ্যাহ্ন স নেই, তারপর র স। আছে র। হ্যাঁ গুড, র আছে তো, তিনটের মধ্যে কিছুটা থাকলেই হবে, র তো আছে। হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট, দন্তান্নর পরে ছোট বর্ণ থাকতে হবে, ছোট বর্ণ আছে তাই না? তারপর ন আছে। মাঝখানে দেখুন এবারে কত বর্ণের একটা গ্যাপ চলে এলো মাঝখানে, দেখুন ই আছে, সকার আছে, উ আছে, ল আছে, আ আছে, আ আছে। একটা পেলাম আ, আমাদের আ। সাথে মিললো আ, আর উও মিললো স্বরবর্ণ যেহেতু, দেখুন আছে না? কু, পু, ইয়, ব, আ আর স্বরবর্ণ, এই বর্ণগুলো যদি থাকে তবেই মূর্ধন্য হবে। তো এই বর্ণের মধ্যে দুটো মিললো, ইও মিলছে এখানে, ই স্বরবর্ণ, তো ই মিললো, উ মিললো, আ মিললো, কিন্তু এই যে তালব্য শ, এটা কি আমাদের এই বর্ণগুলোর মধ্যে আছে কোথাও? নেই তো। না। ল, এটাই কোথাও আছে? এটাও তো নেই। দেখুন সব মিলে যাচ্ছিল, কিন্তু মধ্যবর্তী 5টি বর্ণের মধ্যে 3টি বর্ণ মিলে গেছিল, 2টি বর্ণ যেহেতু মিললো না, এর নকার হবেই না। সবকিছু মিললে মানে স্যার তবেই। মধ্যবর্তী বর্ণগুলো প্রত্যেকটা ম্যাচ করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, প্রত্যেকটা এই আচ্ছা। নিয়ম অনুযায়ী ম্যাচ করতে হবে। যেখানে মধ্যবর্তী বর্ণ আসছে সেখানে ম্যাচ করতে হবে। এই বর্ণ এখানে মধ্যবর্তী বর্ণ আসেনি, তাই জন্য ম্যাচ করার হুম। প্রয়োজন নেই আমাদের। হুম। কিন্তু যেখানে আসছে ওই মিলছে কিনা প্রত্যেকটা আমাদেরকে দেখতে হবে। যদি একটাও না মেলে, যদি একটা এমন বর্ণ আছে যে মিলছে না, তখনও কিন্তু কাজ হবে না। সব কিছুকেই মিলতে হবে, তখন গিয়ে কাজ হবে। তাহলে এখানে স আর ল চলে আসছে মাঝখানে, এগুলো আমাদের তো এই 4 নম্বর নিয়মের মধ্যে নেই, এই বর্ণগুলো শুধু হুম, কু হুম। আছে, কু আছে, ইয়, ব, আ স্বরবর্ণ, এইগুলো থাকলে তবেই হবে। কিন্তু এই তালব্য শ, ল এর তো বাইরে, হুম। তাহলে এইগুলো থাকলে কাজ হবে না। তাহলে এখানে দন্তান্ন এই মূর্ধন্য হবে না। ত্রিশূলানি এটাই এর কারেক্ট স্পেলিং। তার মানে ওই মধ্যবর্তী বর্ণগুলো ছাড়া অন্য নিশ্চয়ই কোনো বর্ণ থাকে তখন এটা কাজ হবে না। হবে না, না মধ্যবর্তী বর্ণ যা নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী ওই যে কু, মধ্যবর্তী পু বর্ণের কথা আর বলা আছে সেগুলোই থাকবে। মানে মধ্যবর্তী বর্ণ সব মিলতে হবে, যদি একটা সব মিলতে হবে, না মেলে তাহলে আর হবে না। হবে না, কাজ হবে না, হ্যাঁ, মধ্যবর্তী বর্ণ সব কটা মিলতে হবে। সব কটা মিলতে হবে। হ্যাঁ, এই আর হচ্ছে রাষ্ট্রবিধানের নিয়ম। যেখানে মধ্যবর্তী বর্ণ আসছে সব মিলতে হবে, যেখানে আসছে না কোনো মেলার প্রয়োজন নেই। দেখুন এই বর্ণ, এখানে মধ্যবর্তী বর্ণ আসেনি, তাই জন্য আমাদের মেলানোর প্রয়োজন নেই, কাজ হয়ে যাবে। কিন্তু যেখানে আসছে সেখানে প্রত্যেকটা মধ্যবর্তী বর্ণ মিলছে কিনা আমাকে সেটা টেস্ট করতে হবে। ক্লিয়ার? সামান্য বোঝা গেল? অনেক অভ্যাস করলে এটাও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ওকে, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, আপনারা টেস্ট করে বলুন কোনটা সঠিক স্পেলিং, কোনটা বেঠিক স্পেলিং। চলুন নাম্বার 1 লিখুন, এক্ষুনি করবেন। নাম্বার 1, পানাসাম মানে কাঁঠাল, তার বহুবচন এটা, পানাসানি বানানটা হবে নাকি পানাসানি? কোন বানানটা সঠিক আপনারা টেস্ট করে বলবেন। নাম্বার 2, নগরম নগরানি বানানটা ঠিক নাকি? স্যার একটু বড় করে দেখবেন, স্যার একটু বড় করা যাবে? আপনি স্ক্রিনটা হাত দিয়ে বাড়ান, দেখবেন। আপনি কি ফোনে ক্লাস করছেন? হ্যাঁ, ফোনে। আপনি ফোনের স্ক্রিনটাকে হাত দিয়ে বাড়ান, দেখবেন বড় হয়ে গেছে। এই স্যার চলে গেল তো। একটু ছোট করুন তাহলে। অত বড় করবেন না, একটু ছোট করুন, দেখুন চলে আসবে। যখন আমরা ছবি দেখি
দুটো আঙুল দিয়ে বাড়ি দিই না ছবিটাকে একদম ভালো করে দেখার জন্য, আবার কমিয়ে দিই, করুন, চলে আসবে। 3। ওকে, কোনটা সঠিক বানান, মিত্রাণী নাকি মিত্রাণী? পরীক্ষার খাতায় এরকম একটা প্রশ্ন পাবেন আমার পরীক্ষাতে, কোনটা সঠিক বানান বাঁচতে হবে। স্যার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না। বাকিরা দেখতে পাচ্ছেন? তো আগেই দিয়েছেন, ওটা মধ্যাহ্ন হবে বোঝা যাচ্ছে, আর নগরায়ণ আচ্ছা, মধ্যাহ্ন। ওকে, চলুন আরো উদাহরণ দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সকলে? না স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। ঠিক আছে। স্যার আপনি একবার লেফট করে আবার জয়েন করুন। ওকে, আরো উদাহরণ হতে পারে, যেমন কোন উদাহরণটা ঠিক। এক 5 হবে। কোনটা ঠিক? সব থেকে একটু দাঁড়ান, আপনাদের আমি একটা পিডিএফই দেখাই একদম ডিরেক্ট, একটু দাঁড়ান, একটু সময় দিন, আমি পিডিএফ দেখাই আপনাদের, একটু আমাকে সময় দিন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, নিন, চলে যাবে। করুন, করুন, কোনটা ঠিক কোনটা বেঠিক দেখুন। প্রথম 6টা দেখা যাচ্ছে, 6টাই করুন, তারপরে আমি আপনাদের এই পিডিএফটা দিয়ে দেবো, আপনারা টেস্ট করে আমাকে বলবেন, এখানে অনেক আছে, এখানে সময় পেলে আপনারা টেস্ট করবেন। প্রথম 6টা আপনারা করুন আপাতত। আচ্ছা 6টা ছাড়ুন, 5টা করুন, প্রথম 5টা করুন, কোন বানান ঠিক। বিসর্গটা অ না? হ্যাঁ, ওই তো, আহা আহা ওই তো আছে। স্যার, 9-এর পরে অ হয়ে আহা হবে? না না না, 9-এর পরেই আহা, ডিরেক্ট আহা। আচ্ছা, আহাও একে স্বরবর্ণ আমরা গণনা করতে পারি, অসুবিধা নেই, মানে স্বরবর্ণ আছে ওখানে। কোনটা দন্তের নই হবে প্রথমটা? সকলে করুন, আমি 10 মিনিট সময় দিলাম, তারপরে আমরা দেখছি কি হবে।
একটু দাঁড়ান। বলুন। স্যার কৃপণাটা মূর্ধন্য হবে, কৃপণাহ। আচ্ছা আচ্ছা, আমি 10 মিনিট পরে দেখছি। ওকে, ওকে। বাকিটা করুক ততক্ষণে। হ্যাঁ, আমারও হয়ে গেছে। বেশ বেশ। ওকে, 5 মিনিট আমরা সময় নিচ্ছি, তারপরে একসঙ্গে আলোচনা করব। ততক্ষণে বাকিরা করে নিক। বলবেন কিছু? হয়ে গেছে স্যার। বেশ বেশ।
বেশ, চলো, আশা করি করেছেন সকলে। 1 নম্বরটা কি হবে? 1 নম্বরটা কি হবে? মধ্যাহ্ন। মধ্যাহ্ন কিভাবে, মূর্ধন্য হবে স্যার। কি করে করলেন মধ্যাহ্ন? তার এখানে 3টে ক্রাইটেরিয়াই মিলেছে। ন আছে, আর সেকেন্ড হচ্ছে আগে রি আছে, আর থার্ড হচ্ছে স্বরবর্ণ আহা আছে। চলুন দেখি একবার করা যাক। ক হলন্ত প্লাস রি প্লাস ক হলন্ত প্লাস অ প্লাস ন হলন্ত প্লাস অহ। তো এখানে নয়ের আগে পরে স্বরবর্ণ, আর নয়ের আগে রি, ক আর অ, এগুলো মধ্যবর্তী থেকে ম্যাচ করে যাচ্ছে। মধ্যবর্তী বর্ণগুলির মধ্যে ক আর অ পড়ছে, আর রি পড়ছে শব্দে এগুলো থাকলে, রি থাকলে তবে সেটা মধ্যাহ্ন হয়ে যাবে দন্তন্য। কি ব্যাপার, লিখছে না কেন? একটু আমাকে সময় দিন, দাঁড়া। না, okay. দাঁড়া, একটু আমাকে সময় দিন। চলুন, দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিন, ওকে? দেখুন তাহলে ফার্স্ট ওয়ান তাহলে কি হলো এখানে, কৃপাণা। হ্যাঁ, আমি যদি প্রথম আমি কি বলেছিলাম যে যেখানে দন্তান্ন আছে সেটাকে ধরে এগোবেন, ওকে? যেখানে দন্তান্ন আছে সেটাকে ধরে এগোবেন। তো ভাঙুন কি কি পাবো বর্ণ? ক আছে, তারপরে অ, রি আছে, অ নেই স্যার, রি আছে না, ক্রি। রি আছে, প, অ, আ, ন, ন, আহা। আহা, এটাই আছে না? আমাদের নিয়ম কি, ফার্স্ট দন্তান্ন থাকতে হবে। দন্তান্ন হ্যাঁ, আছে, দন্তন্য থাকতে হবে। তার আগে কোথাও দ্বিতীয় রি র স থাকতে হবে, রি, আছে। হ্যাঁ, রি আছে। দন্তান্ন শেষে স্বরবর্ণ থাকতে হবে, আহা, এটাও স্বরবর্ণ এক হ্যাঁ, প্রকারের আছে। আর মাঝখানে মধ্যবর্তী বর্ণগুলি বর্ণের মধ্যে প, আ দুটোই মিলছে, তার মানে হ্যাঁ, প এই ন আছে। মূর্ধন্য হয়ে যাবে। মূর্ধন্য হয়ে গেলে কৃপণাহ, এই বানানটাই ঠিক থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 2 কি হবে? এটাও মধ্যাহ্ন। এটা মূর্ধন্য বলছেন, তাহলে মূর্ধন্য যদি হয় তো গবেষণা করি এটা নিয়ে। চলুন, কি হবে? ন আছে, তারপরে কি আছে? ই আছে, ই, তারপরে র, 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 তারপরে ব, ব, ম, তারপরে আ, ন, ন, অহ। এটাই আছে তো? নিয়ম মানছে কিনা দেখুন। প্রথম দন্তান্ন তো কাজ হবে না, তার আগে কিছু কিছুই নেই। পরে দন্তান্নতে কাজ হবে, নকার, ওকে। তার আগে র এখানে আছে, গুড। স্বরবর্ণ আছে, গুড। ব, আ দুটোই মিলছে, তার মানে এখানে নির্বাণাহ, এটাই সঠিক বানান হবে। এইভাবেই সকলে করেছেন তো? গুড। নাম্বার 3 কোনটা ঠিক? বৃন্তম, দন্ত। দন্তের ন। দন্তন্য আছে। তাই কি? চলুন দেখা যাক। ভাঙি, ব, তারপরে রি, রি, ন, তারপরে ন, দন্ত, ত, ন, ত, ত, অ, ম। ম, হস্ত। ফার্স্ট নিয়ম কি? দন্তান্ন আছে কিনা দেখতে দন্তন্য হবে। থাকতে হবে। আছে। সেকেন্ড নিয়ম কি? দন্তান্নর আগে রি আছে কিনা দেখতে হবে, তাই না? রি আছে। হ্যাঁ, 3 নম্বর নিয়ম কি? পরে স্বরবর্ণ থাকতে হবে। নেই, স্বরবর্ণ নেই, ত আছে। স্বরবর্ণ নেই, ত ত আছে, আছে। তাই জন্য মধ্যাহ্ন হবে না। হ্যাঁ, তো ওটা আপনারা বুঝে গেছেন তো, আর তো কিছুই নেই তাহলে। 4 নাম্বার কোনটা হবে?
চারেও গৃহনাম, এটা দন্তন্য। সবাই একই মত, দন্তন্যই হবে? না, না, মূর্ধন্য হবে স্যার। না, এটা তো দন্তন্যই হবে। দন্তন্য। আচ্ছা, আমি আমি নিয়মে কি লিখেছিলাম একবার দেখে দাঁড়ান, নিয়মটা দেখে কি লিখেছিলাম। গ গ আচ্ছা, এখানে একটা যোগ করুন, এখানে হ থাকলেও কাজ হবে। ওকে, হ খ থাকলেও থাকলে কাজ কাজ হবে কেন? হবে 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 হ ইয়া ব রা, অন্তস্থ বর্ণ না, হ আচ্ছা, ইয়া ব, ওটা তো দেননি। হ্যাঁ কাজ হবে, তো ঠিক আছে, কাজ হবে, আচ্ছা, হবে থাকলে হবে। হ্যাঁ, তো কাজ হ হবে, থাকলে হ কি থাকলে হয়, তার মূর্ধন্যই হবে, কারণ আমরা মূর্ধন্যই হবে। হটা ক্রস হ্যাঁ, বুঝতে দিয়েছিলাম। আমিও বুঝতে পেরেছিলাম, আমি ওখানে মিস করে গেছিলাম, যেহেতু অন্তস্থ বর্ণগুলির মধ্যে তো হ তো আছে না, হ ইয়া ব, আমি বাকিগুলো ঠিক। দিয়েছি, হ মিস করে গেছিলাম, তো হ হবে, তার মানে গ্রহণা মূর্ধন্যটাই সঠিক বানান। তারপরে কোনটা বানান ঠিক হবে? দন্তেন্নটা হবে স্যার, ঋণম। তাই কি? মূর্ধন্য। চলুন চলুন টেস্ট ঋণম করা যাক, মূর্ধন্যটা হবে। টেস্ট করা যাক। রেডি? কারণ নয়ের আগে তো রি রয়েছে একটাই, না, বাস। আ মা, একদম সোজা, দেখুন হ্যাঁ, না আছে, সামনে আর রি অ আছে, আছে। আ আছে, তো 4 নম্বর অপশন তো কোনো আমার যাওয়ারই দরকার নেই, এখানে আমার স্যাটিসফাইড হয়ে গেছে। তো ওকে, কাজেই ঋণাম বানানটা ঠিক। যেখানে মধ্যবর্তী বর্ণ আসছে, ওই মধ্যবর্তী বর্ণগুলি ওইগুলো কিনা ওইটা মেলানো প্রয়োজন। যেখানে মধ্যবর্তী বর্ণ আসছেই না, তার আগেই আমার কাজ হয়ে গেছে, এরকম ভেবে নিতে হবে। ওকে, তো এখানে অনেক উদাহরণ আছে, আমি এই পিডিএফ আপনাদের দিয়ে দেবো, আপনারা করবেন, টেস্ট করবেন, অনেক আছে এখানে উদাহরণ, এখানে প্রায় 80টা উদাহরণ আছে। আচ্ছা, একটা কথা ছিল, এই মধ্যবর্তী বর্ণ যদি না আসে তাহলেও কি মূর্ধন্য হবে না? আরেকবার বলুন। ওই মধ্যবর্তী যে বর্ণ বলছেন, সেটা যদি কিছু না থাকে, মধ্যবর্তী পাচ্ছি না, যেমন আমরা এই শেষে যেটা হ্যাঁ, করলেন, যেখানে পাচ্ছি না সেখানে 3 নম্বরই কাজ হয়ে যাবে, প্রথম 3টে নিয়মে কাজ হয়ে যাবে। আর যদি মধ্যবর্তী বর্ণ আসে তখন চতুর্থ নিয়ম, বর্ণগুলিকে ওই হতে হবে। মানে 4টি হতে হবে এমন কোনো কথা নেই, 3টে হলেও হবে। হ্যাঁ, যেখানে 3টে স্যাটিসফাই করে যাচ্ছে সেখানে 3টেতেই কাজ হয়ে যাবে। যেমন এই ঋণাম, এখানে 3টেতেই কাজ হয়ে গেল, 4 আচ্ছা। নম্বর আসছেই না। কিন্তু যেখানে 4 নম্বর অপশন আসছে, মানে মধ্যবর্তী বর্ণ আসছে, সেখানে আপনাকে টেস্ট করতে হবে যে ওই বর্ণগুলো কিনা। মধ্যবর্তী বর্ণের নিয়মটা আরেকবার একটু বলে দিন, যে কোনো একটাও যদি না মেলে, মানে থাকে না ওর মধ্যে, তাই তো? দেখুন এখানে যে বর্ণগুলো দিয়েছি আমি, অ খ গ ঘ ঙ, পা ফা বা ভা মা, হা ইয়া বা আ স্বরবর্ণ, এই বর্ণগুলোর দ্বারা যদি মধ্যবর্তী বর্ণ হয় তাহলেই কাজ হবে। যে কোনো একটা বর্ণ এমন চলে এলো এর মধ্যে নেই, নেই, এখানে কাজ আচ্ছা। হবে না। ওকে, ধরুন মধ্যবর্তী বর্ণগুলির মধ্যে কোথাও চলে এলো ট, কাজ কি হবে? তো এই মধ্যবর্তী বর্ণগুলির মধ্যে এখানে আমাদের দেওয়া নেই না, তো কাজ হবে না, কাজ হবে না, মূর্ধন্য হবে না। ওকে, অভ্যাস করতে করতে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ওকে, সামনের পয়েন্টে যাই, সামনের পয়েন্টে যাই, চলুন। হ্যাঁ স্যার, মিউট করবেন, একটু মিউট করবেন। আমরা আজকে পড়বো ক্রিয়াপদ, কিছু সরল সরল ক্রিয়াপদ পড়বো, আমি লিস্ট দিয়ে দেবো, সেই লিস্ট ধরে ধরে আপনারা প্রচুর বাক্য বানাতে পারবেন, এই ক্ষমতা আপনারা আজকেই পাবেন। দেখুন, ফার্স্ট আমি এখানে লিখছি ক্রিয়াপদ, ক্রিয়াপদম। আমি আগের দিন কি বলেছিলাম খেয়াল আছে? ক্রিয়াপদ কার কার উপর নির্ভর করে? ক্রিয়াপদ বচনের উপর নির্ভর করে? বচনের উপর নির্ভর করে তো, শুধু লিঙ্গন ছাড়া। বচন বাড়লে, হ্যাঁ বচন বাড়লে ক্রিয়াপদ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, বচন লিঙ্গের উপর নির্ভর করে? এই না, ক্রিয়াপদ করে না। লিঙ্গের উপর নির্ভর করে? করে না, না, করে না। ক্রিয়াপদ লিঙ্গের উপর নির্ভর করে না। আচ্ছা, ক্রিয়াপদ পুরুষের উপর নির্ভর করে? করে। অবশ্যই করে, করে। ক্রিয়াপদ পুরুষের উপর নির্ভর করে, ক্রিয়াপদ পুরুষের উপর নির্ভর করে। তো এই 3টে ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা ক্রিয়াপদ শিখবো। ওকে, আচ্ছা, ক্রিয়াপদ বলতে আমরা বুঝি কাল, তাই না? কোন কালে ক্রিয়াটা হচ্ছে। তো ক্রিয়াপদের সঙ্গে কাল ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমরা বাংলায় বলছি খাচ্ছি, তো এটা কোন কালের ঘটনা? এটা বর্তমান কালের ঘটনা, তাই না? বর্তমান কালকে আমরা সংস্কৃতে বলি লট, লট মানে আমরা বর্তমান কালকে বুঝি। খাচ্ছি, খেয়েছি, এটা কি ধরনের কাল?
অতীতকাল। অতীতের। বর্তমান খেয়েছি, এটা তো বর্তমান অতীতকাল। বর্তমান খেয়েছিলাম। পাস্ট আচ্ছা আমি অতীত ওকে, চলুন খেয়েছিলাম পাস্ট লিখে দিই। হ্যাঁ খেয়েছিলাম। ওকে, খেয়েছি বললে আপনারা হয়তো প্রেজেন্ট পারফেক্ট নিয়ে নেবেন। যাই হোক, খেয়েছিলাম। হ্যাঁ ওকে। দেখুন সংস্কৃতে কিন্তু ওই নিয়মটা নেই যে বাংলায় যেমন আছে একটা, বাংলায় বলছি, ইংলিশে আছে যেমন প্রেজেন্ট পারফেক্ট, তাই না? আমি জাস্ট কিছুক্ষণ পূর্বে কাজটা করেছি, তার রেজ এখনো আছে, তাই জন্য আমি সেখানে হয়তো কদাচিৎ বর্তমান কাল প্রয়োগ করতে পারি। সংস্কৃতের ক্ষেত্রে এমনটা না। এখন কিছু করলাম, এই ক্ষণটা চেঞ্জ হয়ে গেল মানে এটা পাস্ট হয়ে গেল। তো সংস্কৃতের ক্ষেত্রে এরকম ভাবে প্রযোজ্য। ওকে, তাই জন্য খেয়েছিলাম লিখে দিলাম। পাস্ট টেন্স, পাস্ট টেন্সকে আমরা সংস্কৃতে বলে থাকি লং। স্যার কেন এরকম বলি? এর কারণ আমরা এখন বলবো না, আরো 2-3টে ক্লাসে পরে বলবো। ওকে, আর খাবো কি হবে? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালকে আমরা বলে থাকি লিরিট, লিরিট। তো এই 3টে টার্ম আপনারা মুখস্থ রাখবেন, লং, লট, লিরিট, লং, লট, লিরিট। তো আমরা এখন যেই কাল নিয়ে পড়াশোনা করতে যাব সেটা হচ্ছে লট। লট, লট মানে আপনার বর্তমান কালः। ওকে, যেমন দেখুন, রামা প্লেজ। আমি একটা বাক্য লিখলাম, রামা প্লেজ, তাই না? এই বাক্যে কাল কি? ক্রিয়াটা কোন কালের ক্রিয়া আমরা বসিয়েছি? বর্তমান কাল। বর্তমান কালের প্রেজেন্ট ক্রিয়া বসিয়েছি। বর্তমান হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের ক্রিয়া বসিয়েছি। তার মানে দেখুন, একটা বাক্য হতে গেলে ন্যূনতম 2টি পদের প্রয়োজন। প্লিজ এটা কি? ভার্ব। আর কে করছে? রাম কি? সাবজেক্ট। সাবজেক্ট নাউনও হতে পারে, সাবজেক্ট প্রোনাউনও হতে পারে, যদিও আমাদের ইংলিশ ক্লাস না এগুলো, যাই হোক। তার মানে যখন রামা বলছি এটা একটা প্রপার নাউন, তো রামা প্লেস। আবার আমরা তো এটাও বলতে পারি হি প্লেস, তখন এই হি কিন্তু সাবজেক্ট, কিন্তু কি ধরনের সাবজেক্ট? প্রোনাউন সাবজেক্ট। তার মানে আমাদের যে মূল 2টি পদ আমরা পেতে চলেছি সেটি হচ্ছে একটি ভার্ব, ভার্বকে আমরা বলে থাকি ক্রিয়া, আর সাবজেক্টকে আমরা বলে থাকি কি? কর্তা। তো আমরা কর্তা ক্রিয়া সহযোগে এই মুহূর্তে বাক্য রচনা করতে শিখব। সংস্কৃতে কিভাবে আমরা কর্তা ক্রিয়া প্রয়োগ করে বাক্য রচনা করতে পারি। ওকে, তার জন্য আমরা একটা ধাতু নিচ্ছি পট। কি ধাতু? পট। পট ধাতুর কি অর্থ? পাঠ করা, পড়া, রিড। ওকে, পট ধাতুর কি অর্থ? পাঠ করা, পড়া। তো এটা একটা ধাতু। যেমন প্লে, প্লে মানে খেলা, তাই না? প্লে মানে খেলা। এ বর্তমান কাল হলে P1 দেবে, অতীত কাল হলে P2 দেবে, আমরা এগুলো পড়েছি না, পাস্ট পার্টিসিপল দেবে, এগুলো সব P3 দেবে, ফর্ম দেবে। তেমনি একটি থেকেই কিন্তু আমাদের সবকিছু তো আসছে। তেমন এখানেও পাঠ, এটা হচ্ছে একটা মূল ধাতু। এখান থেকেই আমরা কদাচিৎ লট পাবো, এখান থেকেই আমরা কদাচিৎ লং পাবো, এখান থেকেই আমরা কদাচিৎ লিরিট পাবো। ওকে, তো আমাদের এখন এই মুহূর্তে একটা কাজ যে আমরা বর্তমান কাল নিয়ে আলোচনা করব। তার মানে পর ধাতু লট আমরা কি করব তারই আমরা এখন আলোচনা করতে চলেছি। তো আমাদের নিয়ম মাফিক আমরা একটা ভালো উদাহরণ নেব, বালকাহ। পুংলিঙ্গের উদাহরণ নিচ্ছি, বালকাহ। কি হবে? পট ধাতুর বর্তমান কালের রূপ হয় পঠতি। বালকাহ পঠতি, বালকাহ পঠতি। ক্লিয়ার? আপনাদের হাতে নিশ্চয়ই 14টা আমি শব্দ বলেছিলাম, আপনাদের হাতে আছে দেখুন। পুংলিঙ্গের আর কি শব্দ বলেছিলাম? বালকাহ পঠতি, তারপরে কি শব্দ বলেছিলাম? সাহা পঠতি, সে পড়ে। এষः পঠতি, এ পড়ে। ভবান পঠতি, আপনি পড়েন। বালিকা পঠতি,
बालिका पढ़े, जननी पठति, जननी पढ़े, सा पठति, से पढ़े, एषा पठति, ए पढ़े, भवती पठति, আপনি পড়েন। আর নপুংসক লিঙ্গের জন্য একটাই উদাহরণ, মিত্রম পঠতি, মিত্র পড়ে। পরিষ্কার? দেখুন আপনারা 10টা বাক্য ইজিলি বলে দিতে পারলেন। বালকः পঠতি, সः পঠতি, এষः পঠতি, ভবান পঠতি, এগুলো পুংলিঙ্গ। बालिका पठति, जननी पठति, सा पठति, एषा पठति, भवती पठति, এগুলো স্ত্রীলিঙ্গ। মিত্রম পঠতি পুংলিঙ্গ, এই নপুংসকলিঙ্গ। ব্যাস হয়ে গেল, আর কিছু নেই, বাক্য রেডি আমাদের। এইদিকে যেগুলি আছে এগুলি সব হচ্ছে আপনার কর্তা, এধারে যা আছে এগুলো হচ্ছে আপনার সব ক্রিয়া। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সকলে? ওকে, ক্লিয়ার? সোজা লাগছে? এবারে একটু মোটামুটি করতে পারবো আমরা মনে হচ্ছে। চলুন, এই ক্রম মনে রাখুন কিন্তু, কর্তা, বালকः, সः, এষः, ভবান, বালিকা, জননী, সা, এষা, ভবতি, মিত্রম, এই ক্রম মনে রাখুন। আমরা এই ক্রম মনে রেখে আমরা এখন কাজ করব। ক্রম মনে রাখুন কিন্তু, ওকে? চলুন। এটা খালি হলো তো প্রথম পুরুষ একবচন। হ্যাঁ আমরা করবো, আমরা ধীরে ধীরে করবো, একদম আরামসে আমরা ধীরে ধীরে করবো একদম। সব আপনারা শিখবেন আজকে, কোনো অসুবিধা নেই। আমাকে জাস্ট একটু সময় দিন একটা পিডিএফ বার করার জন্য। এটা গুড। চলুন দেখুন তো চিনতে পারছেন কিনা। ফার্স্ট আপনারা প্রয়োগ করবেন গম ধাতু। ফার্স্ট প্রয়োগ করবেন আপনারা গম ধাতুতে। তাহলে কিরূপ পাবো আমরা? গচ্ছতি। চলুন ম্যাডাম বলুন, আমাদের যেই ক্রমে শব্দগুলো লিখেছিলাম গচ্ছতি প্রয়োগ করে বাক্য বলুন। বালকः, আচ্ছা বলুন বলুন, সবাই 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 সুযোগ পাবেন, এখানে প্রচুর কিছু আছে, সবাই সুযোগ পাবেন, বলুন। বালকः গচ্ছতি, স গচ্ছতি, সাহা এষা সাহা সः গচ্ছতি, এষः গচ্ছতি, ভবান গচ্ছতি, জননী গচ্ছতি। না 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 না, ক্রম ভুলে গেল, বালিকা আকারান্ত আসবে না, এই ক্রমটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। স্ত্রীলিঙ্গে যখন আসবো প্রথমে আকারান্ত আসবো না, বালিকা, লতা, গীতা, সীতা, তারপরে ইকারান্ত, জননী, ভগিনী, নদী। আচ্ছা আচ্ছা। তার মানে বালিকা গচ্ছতি বা একটা বাক্য। বালিকা গচ্ছতি, হুম। লতা গচ্ছতি। না একটাই, যে কোনো একটা উদাহরণ বলুন, আকারান্ত একটা বলুন আর ইকারান্ত একটা বলুন, বলে আমরা এগিয়ে যাবো। একটা পেরে গেলে আপনারা একটা জননী পারবেন। জননী গচ্ছতি, মিত্রম গচ্ছতি। না না, জননী গচ্ছতির পরে কি আর স্ত্রীলিঙ্গের কিছু ছিল না? ভবতি সা সা গচ্ছতি, এষা ক্রম মনে রাখতে হবে। এষা গচ্ছতি। আমি ক্রমটা আবার ভবতি আপনাদের দেখাচ্ছি, গচ্ছতি, আপনারা মিত্রম লিখুন। না, গচ্ছতি। আমি লিখিনি অতগুলো। আমি ক্রমটা আবার দেখাচ্ছি আপনাদের, এই ক্রম কিন্তু মনে রাখুন। এই ক্রমটা মনে রাখলে মুখস্থ দরকার নেই, দেখুন এমনি মনে থেকে যাবে এই ক্রম। পুংলিঙ্গের জন্য বালকः, সः, এষः, ভবান। স্ত্রীলিঙ্গের জন্য বালিকা, জননী, সা, এষা, ভবতি। নপুংসক, মিত্রম। ব্যাস 10টা শব্দ। ক্লিয়ার? ক্রম সকলে লিখুন। প্রশ্ন করতেই পারেন, স্যার আপনি এই তৎ কেন নিলেন না? দেখুন নপুংসক যাচ্ছে মানে কি, সেখানে কোনো প্রাণ আছে, তাই না? তাহলে আমাদের এমন কিছু শব্দ নিতে হবে যে প্রাণ আছে, তা সেটাকে বোঝায়। যেমন তৎ, তৎ বলতে যে কারোর প্রাণ আছে এরকম বোঝায় না। এতৎ, কারোর প্রাণ আছে এরকম বোঝায় না। ফলম, ফলম গচ্ছতি কি হতে পারে? ফল যাচ্ছে, এটা কি হতে পারে না তো। তাই জন্য নপুংসক লিঙ্গে আমরা মিত্রম উদাহরণটাকে নিয়েছি। মিত্রম বললে তার মধ্যে প্রাণ আছে, আমরা একটা সত্তা অনুভব করি, তো মিত্রম গচ্ছতি, সে বন্ধু যাচ্ছে, মিত্র যাচ্ছে। তো এই জন্যই মিত্রম নপুংসক লিঙ্গের উদাহরণটা নেওয়া। নাহলে আমরা একটা হয়তো নপুংসক লিঙ্গের উদাহরণই খুঁজে পাবো না যেখানে আমরা প্রয়োগ করতে পারি এইভাবে। ওকে, চলুন এবার অভ্যাস করবেন।
প্রথমে এক বচন করি, তারপরে দ্বিবচন বহু বচনে আসবো। চলুন, ওকে ম্যাডাম, বুঝেছেন? চলুন, নাম্বার 2 আমরা করে ফেলেছি। নাম্বার 3 কেউ একজন বলুন। वदति, বলা। वदति बालकः बालकः वदति सः वदति एषः वदति भवान् वदति 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 हाँ, बालिका वदति जननी वदति सा वदति एषा वदति भवती वदति मित्रं वदति। দেখুন 10টা বাক্য হয়ে গেল, কিন্তু আপনাদের অজান্তে 10টা বাক্য আপনারা বলে ফেললেন সংস্কৃতে, ছোট ছোট করে। ধীরে ধীরে আমরা তো বাক্যগুলোকে বড় করা কি করে হয় শিখবো সেটা। এই মুহূর্তে যে কর্তা আর কর্ম দিয়ে, এই কর্তা আর ক্রিয়া দিয়ে বাক্য রচনা আমরা শিখছি। ওকে, চলুন নেক্সট। পিবতি অর্থ স্যার দেওয়া আছে বলবো? নিশ্চয়ই। বালকः আচ্ছা, আপনি পিবতি। একটা বাংলা বলবেন, তার আপনি একটা সংস্কৃত বাক্য বলবেন, তার অর্থটাও বলবেন। ওকে, বালকः পিবতি। বালক পান করছে। বাহ, সহ পিবতি। এষः না, সাহা পিবতি। পিবতি এর বাংলা অর্থ কি হবে? সে পান করছে। সে পান করছে, গুড। এষः পিবতি। এষः পিবতি স্যার কি হবে? দূরে হলে সে হয়, কাছে হলে কি হবে? কাছে হলে এই ইনি এ পান এ করছেন। ইনি পান করছে, এ পান করছে, যা ইচ্ছা। ইনি পান করছেন বা এ পান করছে, সে এ। এ পান করছে। দেন ভবান পিবতি। ভবান ভবান পিবতি। ভবান মানে আপনি আপনি পান করছেন, আপনি পান করছেন। হ্যাঁ। এই জন্যই বাংলাটা আমি জিজ্ঞেস করলাম। ওকে, নেক্সট। বালিকা পিবতি। মেয়েটি পান দেখুন, করছে। পি না, কিন্তু পিবতি, পিবতি না, পিবতি। পি রস্ব না, পিবতি। পিবতি। হ্যাঁ, বালিকা পিবতি। মেয়েটি পান করছে। তার অর্থ জননী। বলতে হবে না, অর্থ তো বুঝে গেছেন। হ্যাঁ, আচ্ছা, জননী পিবতি। সা পিবতি। এষা পিবতি। ভবতি পিবতি। মিত্রম পিবতি। ভেরি গুড। দেখুন কত লেখা আছে, গচ্ছতি, পঠতি, वदति, पिबति, लिखति, क्रीडति, नमति, गायति, हसति, पतति, पश्यति, धावति, अर्चति, भ्रमति, अटति, स्नाति, याति, स्मरति, ध्यायति, निन्दति, गर्जति, कूजति, नृत्यति, कर्षति, रक्षति, चरति, तिष्ठति, तरति, भजति, ज्वलति, वयति, वपति, नयति, त्यजति, इच्छति, यच्छति, मिलति, भवति। তো 1 থেকে 38 পর্যন্ত একই রকমের স্টাইল। আপনারা যদি একটি ধাতুর পূর্ণাঙ্গ রূপ মুখস্থ করতে পারেন, বাকি 38টা ধাতুর আপনার ঠোঁটের গোড়ায় চলে আসবে, মুখস্থ করতেই হবে না, একটা ধাতুর দ্বারাই চলে আসবে। ওকে, তাহলে আমরা এখন একটু দ্বিবচন বহুবচনের দিকে যাই। ক্লিয়ার? একটু দ্বিবচন বহুবচনের দিকে যাই, চলুন। তার মানে বুঝতে পারলেন তো? নেক্সট দেখুন, আবার আমি লিখছি আপনাদের সুবিধার্থে। ধরুন ছাত্রাহ পঠতি, এটা আমরা এক বচন পেলাম, ছাত্রাহ পঠতি। দ্বিবচন কি হবে? ছাত্রৌ। কি হবে? আচ্ছা, আমি এইভাবে না লিখে আমি একটা অন্য স্টাইলে লেখার চেষ্টা করি, দাঁড়া, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। ওকে, চলুন, এইটা সবাই একটু খেয়াল করবেন। ওকে, চলুন। ছাত্রাহ, সাপোজ আমি এখানে লিখলাম পঠতি, পড়ছে। ছাত্রাহ পঠতি, পড়ছে। ওকে, সাহা পঠতি, সে পড়ছে। এষাহ পঠতি, এ পড়ছে। ভবান পঠতি, আপনি পড়ছেন। বুঝতে পারলেন? স্ত্রীলিঙ্গ।
বালিকা পঠতি, বালিকা পড়ছে। ভগিনী পঠতি, ভগিনী পড়ছে। সা পঠতি, সে পড়ছে। এষা পঠতি, এ পড়ছে। ভবতি পঠতি, আপনি পড়ছেন। নপুংসকলিঙ্গে মিত্রম পঠতি, মিত্র পড়ছে। এই আমি এখানে যা যা লিখেছি এগুলো কি বলুন তো, কোন বচন? এক কোন বচন। বচন? এক বচন। তো এক বচন হলে কিরূপ হয়? পঠতি। দ্বিবচনে আসি, দ্বিবচনে কিরূপ হয়? পঠতাহ, খেয়াল রাখবেন, পঠতাহ। তাহলে আপনার দ্বিবচন পরিবর্তন করুন। ছাত্রাহ পঠতি, দ্বিবচন কি হবে? ছাত্রৌ পঠতঃ। ছাত্রৌ পঠতः ছাত্র পঠতः পঠতः। সাহ পঠতি, দ্বিবচন। সাহ দ্বিবচন কি? ও, সা, সাহ তৌ, তৌ পঠতাহ, তারা দুজন পড়ছে। এষাহ এতৌ, এতৌ পঠতাহ, এরা দুজন পড়ছে। ভবান ভবন্তৌ, আপনারা দুজন পড়ছেন। তাহলে কি কি পেলাম? ছাত্রৌ পঠতঃ, তৌ পঠতঃ, এতৌ পঠতঃ, ভবন্তৌ পঠতঃ। স্ত্রীলিঙ্গ লতা লতে লতাহা, মনে রাখতে হবে, শব্দগুলো মুখস্থ করতে হবে। লতা লতে লতাহা, বালিকা থেকে কি হবে? দ্বিবচন। বালিকৌ বালিকে বালিকে পঠতঃ, বালিকে স্ত্রীলিঙ্গম লতা লতে, বালিকা বালিকে। ভগিনী কি হবে? ভগিন্যৌ ভগিন্যৌ পঠতঃ। सा ते पठतः, एषा एते पठतः। भवति भवत्यौ पठतः। এই বচনগুলো খেয়াল রাখতে হবে। আর মিত্রম থেকে কি হয়ে যায়? ফলম ফলে, মিত্রম মিত্রে, তো মিত্রে পঠতः। মানে এই যে টেবিলটা পেলাম, এটা কোন বচনের? এটা দ্বিবচন। দ্বিবচনে। তো দ্বিবচন হলে আপনার পঠতः, পঠতি পঠতः, পঠতি পঠতः। এইভাবে ছকে ছকে অভ্যাস করবেন, তাহলে দেখবেন আপনাদের পড়াটা অনেক ইজি হয়ে গেছে। ওকে, বহুবচনে কি রূপ পাই? আমরা পাই, বহুবচনের রূপ পাই, বলুন। পঠন্তি, পঠতি পঠতः, পঠন্তি, পঠতি পঠতः, পঠন্তি। ধীরে ধীরে বহুবচন করব। ছাত্রাः ছাত্রৌ কি হবে? ছাত্রাः ছাত্রাः पठन्ति। सः तौ ते, ते पठन्ति। एषः एतौ एते एते पठन्ति। भवान् भवन्तौ भवन्तः तः पठन्ति। ओके, बालिका बालिके बालिकाः बालिकाः पठन्ति। भगिनी भगिन्यौ भगिन्यः पठन्ति। सा ते ताः पठन्ति। एषा एते एताः पठन्ति। भवति भवत्यौ भवत्यः पठन्ति। मित्रं मित्रे मित्राणि पठन्ति। बस হয়ে গেল। এটা বহুবচন। তো पठति पठतः पठन्ति, पठति पठतः पठन्ति। क्लियर? पठति, এ তোমার ফোনটা দূরে নিয়ে চলে গেছো। মিউট করবেন, মিউট করবেন। पठतः पठन्ति, মিউট করে রাখবেন। তো पठति पठतः पठन्ति, খেয়াল করুন তো আমরা যা যা লিখেছি কোন পুরুষ? কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। প্রথম পুরুষ। তো প্রথম পুরুষের জন্য আমরা কি পাই? पठति पठतः पठन्ति। এইটুকুনি ক্লিয়ার হয়েছে কিনা বলুন। শব্দরূপগুলো মুখস্থ করতে হবে যা হোক করে। সংস্কৃতে তো শব্দরূপ বা ধাতুরূপ এটাই জীবন না, তো করতে হবে। ওকে, ক্লিয়ার? এবারে তুমি পড়ছো, কি হবে? মধ্যম পুরুষের ঘটনা। তোমাম, তোমার সঙ্গে কি যায় বলতে পারবেন?
ত্বম পঠসি, তুমি পড়ছো। মধ্যম পুরুষের ক্রিয়াপদ পাল্টে যায় বলেছিলাম। ত্বম পঠসি। দ্বিবচন ইউয়াম, কি হয়? পঠথ পাঠথ। আর ইউয়াম পঠথ পাঠথ, ইউয়াম পাঠথ। এটা আপনার হয়ে গেল মধ্যম পুরুষ। ওকে, তাহলে আমি যদি লিখি এখানে, তাহলে কি হলো? পঠসি, পাঠথ, পাঠথ। ক্লিয়ার? তাহলে মধ্যম পুরুষ। বাংলাতেও খেয়াল করুন, সে রাম পড়ছে, তুমি পড়ছো, আমি পড়ছি, তার মানে ছে, ছো, ছি, এগুলো পরিবর্তন হচ্ছে না। সংস্কৃত সেম, কখনো পাঠাতি, কখনো পাঠাসি। আর বর্তমান কাল হলে কি হয়? এ বর্তমান কাল না, কি বললাম? উত্তম পুরুষ আহম, কি হয়? আহম পঠামি, আমি পড়ি। আহম পঠামি। আবাম, আবাম পঠাবহ, পঠাবহ, হ্যাঁ, আবাম পঠাবহ। বয়ম, আবাম পঠামহ। বয়ম পঠামহ। এটা আপনার হয়ে গেল উত্তম পুরুষের ব্যাপার স্যাপার। আমি যদি এটাও এখানে কাউন্ট করে নিই, তাহলে কি হয়ে গেল? পঠামি, পঠাবহ, পঠামহ। কোন পুরুষ এটা? উত্তম পুরুষ। এইভাবে আপনাদেরকে টেবিল মুখস্থ করতে হবে। ক্লিয়ার? পঠতি, পঠতঃ, পঠন্তি, পঠসি, পঠথঃ, পঠথ, পঠামি, পঠাবহ, পঠামহ। ওই যে আমি 38টা ধাতু দেখালাম, আপনারা যদি এটাকে ঠিকঠাক করতে পারেন, বাকি 38টা ধাতু এমনিই চলে আসবে, আপনাকে পড়তেই লাগবে না, এমনিই চলে আসবে, যদি এই প্রথমটাকে ঠিকঠাক ভাবে মুখস্থ করতে পারে। पठति, पठतः, पठन्ति, पठसि, पठथः, पठथ, पठामि, पठावः, पठामः। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা বলুন এতটুকুনি। এবারে আমরা অভ্যাস করব সেখানে। চলুন অভ্যাস করি। আচ্ছা, শব্দরূপে আপনি জননীটা দিলেন, ওটা নদী শব্দের মতো না? হুম, জননী দীর্ঘী। এখানে আমি ভগিনী দিয়েছি, মানে আপনি যা ইচ্ছে দিতে পারেন, জাস্ট হ্যাঁ, একটা উদাহরণ মনে রাখলেই হলো। হ্যাঁ, মানে দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। ওকে, पठति, पठतः, पठन्ति, पठसि, पठथः, पठथ, पठामि, पठावः, पठामः। এইভাবে অভ্যাস করতে হবে। চলুন তাহলে দেখি, বলুন কি হবে। গচ্ছতি, গচ্ছতি, গচ্ছতः, গচ্ছन्ति, গচ্ছসি, গচ্ছথः, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাवः, গচ্ছামः। পঠিত হয়ে গেল। वदति, वदति, वदतः, वदन्ति, वदसि, वदथः, वदथ, वदामि, वदावः, वदामः। पिबति, पिबति, पिबतः, पिबन्ति, पिबसि, पिबथः, पिबथ, पिबामि, पिबावः, पिबामः। আপনারা বলুন। লিখতি কি হবে? লিখতি, লিখতঃ, লিখন্তি, লিখসি, লিখথঃ, লিখথ, লিখামি, লিখাবহ, লিখামহ। গুড। অন্য কেউ বলুন। ক্রীডতি কি হবে? क्रीडति, क्रीडतः, क्रीडन्ति, क्रीडसि, क्रीडथः, क्रीडथ, क्रीडामि, क्रीडावः, क्रीडामः। গুড। চলুন আমি বাংলায় বাক্য বলছি, আপনারা ট্রান্সলেট করুন সংস্কৃতে। ওকে, আমি নমস্কার করছি। কি হবে?
আমি মানে কোন পুরুষ? अहम नमामि अहम नमामि 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 अहम नमामि। ওকে। ভক্ত, ভক্ত নমস্কার করে, কি হবে? भक्तः ভক- ভক্ত भक्तः नमाति নমতি। ব্যাস হয়ে গেল, ভক্ত नमाति ব্যাস, আর भक्तः কিছু নেই। नमाति ভক্ত নামাতি, আর কিছু নেই, ভক্ত নামাতি। ওকে, তুমি নমস্কার করছো। त्वं नमसि ত্বং নমসি, আমরা দুজন নমস্কার করছি। अवं नमा युवाम नमस्तः হ্যাঁ, युवाम ইউবাম মানে আমি বলেছি প্রশ্ন, আমি বলেছি আমরা 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 দুজন নমস্কার করছি। আমরা अवं আবা आबा अवम নমঃ नमः দেখুন, পঠত পঠামি, পঠাবহ পঠামহ, নমামি নমাবহ নমামহ, একই ব্যাপার। তাহলে আওয়াম নমাবহ। পদ্ধতি ভালো করে মুখস্থ করলে ব্যাস ওই ক্রমে সব চলে আসবে, সব চলে আসবে। ওকে, আচ্ছা, আমরা সকলে নমস্কার করছি, কি হবে? वयं पठामः নমামহ বয়ম, नमामः ব্যাস নমামহ। বয়ম নমামহ, বয়ম নমামহ। সংস্কৃতের একটা মাহাত্ম্য দেখবেন, দেখুন আমি সংস্কৃতের মাহাত্ম্য দেখাচ্ছি আপনাদের। সংস্কৃতের আমি একটা মাহাত্ম্য দেখাচ্ছি, দেখুন। আমি একটি বাক্য লিখছি ইংরাজিতে, ওকে, চলুন। দুটো আমি ক্যাপিটাল লিখছি, অসুবিধা নেই। ওকে, রামা কিলস রাবণা। এই বাক্যে কর্তাকে राम राम এক দিচ্ছি তাকে। কর্মকে, কর্ম মানে যাকে মারছে, এটা কর্ম, 2। ওকে, রাবণ रावण রাবণ। ক্রিয়াকে আমরা লিখছি 3। kills ওকে, তার মানে 1 3 2। আচ্ছা, আমি যদি এটাকে এইরকম ক্রমাঙ্ক না দিয়ে যদি নর্মাল ক্রমাঙ্ক দিই, 1 পরপর দিচ্ছি, 2 3। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই তো। এবারে দেখুন, ধরুন আমি এই 1 2 3 যে ক্রমটা আছে এইভাবে লেখাটাকে আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থেকে অন্য অন্য জায়গায় পাঠালাম। ধরুন আমি লেখাটাকে, এই শব্দটাকে আমি মহাকাশে পাঠালাম। তো মহাকাশে কি হয়, শব্দগুলো বায়ু যেহেতু নেই সেখানে, তো শব্দগুলো ওরা স্থান পরিবর্তন করে নেয়, এদিক ওদিক করে স্থান পরিবর্তন করে। ধরে নিন স্থান পরিবর্তন করে এগুলো এরকমটা হয়ে গেল। কিরকমটা? 3 2 1। তাহলে কি হবে, কি হবে তাহলে? Ravana kills Rama. তাহলে আপনি পৃথিবী থেকে যেই অর্থ বলে পাঠিয়েছিলেন, মহাকাশে গিয়ে কি সেই অর্থ মিলল? না, রাবণ is killed by রামা। এখানে রাভানা কিল্ড বাই রামা হবে, তো মানে ওটাকে চেঞ্জ করতে ভার্বটা কি? না না, আমি ধরুন, আমি দেখুন, আমি এখান থেকে 3টে শব্দ পাঠিয়েছি, তো মহাকাশে তো আপনাকে এই 3টে শব্দ নিয়েই কাজ করতে হবে, আপনি তো বাই এসব কিছু পাবেনই না। আমি এখান থেকে যা বলে পাঠাবো আপনি তো সেটাই করবেন। তো এখানে আমি বাই কোথাও বলিনি, কিল্ড কোথাও বলিনি, আমি জাস্ট 1 2 3 তিনটে আমি প্রত্যেকটা পদকে আমি কাউন্ট করলাম যে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো মহাকাশে কি হয়, শব্দগুলো প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারচেঞ্জ হয়, পরস্পর পরস্পরের থেকে আলাদা আলাদা হয়ে বসে যায়। আমি 1 2 3 করে পাঠালাম, মহাকাশেও 3 2 1 করে বসতে পারে, ও 2 3 1 করে বসতে পারে, ও 3 1 2 করে বসতে পারে, ও 2 1 3 করে বসতে পারে, আমাদের যত রকমের প্রবাবিলিটি থাকে। তাহলে দেখুন, আমি যদি ইংলিশে একটি বাক্যকে পাঠাই, এখানে যখন যাচ্ছে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে।
রাবণা কিলস রামা, মানে গোটা অর্থটাই পরিবর্তন হয়ে গেল। রাম রাবণকে মেরেছে, এই রাবণ রামকে মারছে। 2 3 1 বসালে আমরা কি পাবো? কিলস রাবণা রামা। ইংলিশে কোনো অর্থ আসবে এইরকম ভাবে বসালে? আমি যদি ইংলিশ লিখি এরকম কিলস রাবণা রামা, কখনো তো লিখিনি আর কখনো দেখিও নি কোথাও এরকম প্রয়োগ। তার মানে এটাও ঠিক না। 3 2 1 যদি করি, আচ্ছা 3 1 2 রাবণা রামা কিলস, এই বাক্য খুব একটা আমাদেরকে ইতিবাচক কিছু বলছে না। 2 1 3 যদি করি কিলস রাবণা রামা, এখানেও হচ্ছে না। তার মানে দেখুন মহাকাশ থেকে আমরা 1 2, এই পৃথিবী থেকে আমরা 1 2 3 এই ক্রমে পাঠিয়েছিলাম শব্দটা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে মহাকাশে এমন এমন অপশান ওরা বানালো যেখানে আমাদের পৃথিবী প্রদত্ত অর্থই আসছে না। তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে গ্রামার, সেটা কিন্তু ওই আমরা যারা কথা বলি আমাদের জন্যই ঠিক আছে, এটাকে আমি অন্য কোনো জায়গাতে সেইভাবে গ্রামাটিক্যালি ইউজ করতে পারবো না, এটাই প্রমাণিত হচ্ছে। এবারে আমি এর কম্পারিজনটা দেখুন সংস্কৃতে করছি এবারে কিভাবে। ওকে, আপনাদের সামনে আমি বাক্য লিখছি। রামাহা, একটি শব্দ আছে হন্তি, হন্তি মানে মারা, আমরা এটা শব্দ শিখবো পরে, পাঠাতি ধাতুর মতো না এটা। ওকে, হন্তি। আর রাবণাম যখন কর্ম হয়ে যায়, এগুলো আমরা পরবর্তীকালে শিখবো। তাহলে রামহা রাবণাম হন্তি, তো রামহা এটা কর্তা, কর্তা মানে সাবজেক্ট, রাবণাম এটা কর্ম, কর্ম মানে অবজেক্ট, হন্তি এটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানে ভার্ব। অসুবিধা নেই আমাদের, আমরা পৃথিবী থেকে ধরুন 1 2 3 এই ক্রমে পাঠালাম মহাকাশে, ওরা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে দেখুন এটাই হলো 3 2 1, তাহলে কি হবে? হন্তি রাবণম রামহা, এই যে বাক্যটা বললাম সংস্কৃতে এটাও 100% শুদ্ধ বাক্য, অর্থ একই আসবে। 2 নম্বর অপশন যদি নিই 3 2 3 1, কি হবে? রাবণম হন্তি রামহা, সংস্কৃতে এই বাক্যটাও 100% অর্থ দেবে, একটু চেঞ্জ না হয়ে। যদি 3 নম্বর ক্রম নিই 3 1 2, তাহলে কি পাবো? হন্তি রামহা রাবণম, এই বাক্যটাও ততোধিকই আমাদের স্পষ্ট অর্থ দেবে। 4 নম্বর 2 1 3, রাবণম হন্তি রামহা, এটাও 100% অর্থ দেবে। তার মানে দেখুন ইংলিশে আমরা কোনো অর্ডার যদি পাঠাচ্ছিলাম তার আউটপুট কিন্তু একদম 0, কোনো অর্থই আসছে না, কিন্তু সংস্কৃতে আপনি 100% দিচ্ছেন এবং সেই 100%টা অক্ষত অবস্থায় রয়েছে। তার মানে এই সংস্কৃতের যে ব্যাকরণ, সংস্কৃতের যে গ্রামার, এই গ্রামারটা এতটাই মজবুত আর এতটাই সিস্টেমেটিক্যালি, তাই জন্য আজকালকার দিনে বিজ্ঞানীরা ইংলিশের থেকে সংস্কৃতকে প্রেফার করছেন অ্যাজ এ মেশিন ল্যাঙ্গুয়েজ হিসাবে। এটা নাসা থেকে শুরু করে ইসরো থেকে শুরু করে সবাই স্বীকৃত। তো আজকাল বিজ্ঞানীরা মেশিন ল্যাঙ্গুয়েজ, আমরা এটা বলি না মেশিন ল্যাঙ্গুয়েজ, তো তারা বলছে যে সংস্কৃতের মতো এত বৈজ্ঞানিক ভাষা হয়তো ইংলিশও না, ইংলিশ বা অন্যান্য ভাষাও না, সংস্কৃত এতটাই বৈজ্ঞানিক, কারণ তার ব্যাকরণ প্রক্রিয়া। এটা আমি হয়তো 2% বললাম, এখনো 98% এইরকম উদাহরণ পাওয়া যায় যে সংস্কৃতকে তার দৃঢ়তাকে সাপোর্ট করে। তো এইরকম ভাবে এটাও এক প্রকারের সংস্কৃতের মাহাত্ম্য, সংস্কৃত ব্যাকরণের মাহাত্ম্য। এই একটা একদম সরল একটা উদাহরণের দ্বারা আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদের, আপনারা একটু বুঝেছেন হয়তো। আপনি সংস্কৃতের বাক্যকে যেই ক্রমে লিখুন কোনো অসুবিধা নেই, শুধু কি দেখবে কর্তা কর্মক্রিয়া ঠিক আছে কিনা, কাজ শেষ, ওখানেই কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। এবং এই যে আমরা বাক্য লিখছি না রামহা রাবণম হন্তি, এটা আমরা যারা শিখছি আমাদের প্রয়োগ, কবির এরকম বাক্য লিখবেই না, কবিরা হন্তিকে প্রথমে দিয়ে দেবে, রাবণকে দ্বিতীয়ত দিয়ে দেবে, রামকে তৃতীয়ত দিয়ে দেবে। তো কবিদের বাক্য হচ্ছে এইসব স্টাইলে তৈরি হয়, কবিদের বাক্য এইসব স্টাইলে লেখা হয়। তার মানে যে বাক্যের গঠনগত কৌশল কিন্তু এতটাই মজবুত, আপনি একে টলাতে পারবেন না। যেই অর্থ আপনি অভিপ্রেত আপনার, সেই একই অর্থ সেখানে গিয়ে সে প্রকাশ করবে। তার মানে আপনি ইংলিশের থেকে সংস্কৃতকে মাধ্যম করতে পারেন আপনার ভাষা, আপনার অর্থ পৌঁছে দেওয়ার জন্য।
এটা হচ্ছে প্রমাণিত আজকালকার দিনে বৈজ্ঞানিকদের দ্বারা। বুঝতে পারলেন? একটা উদাহরণ আমি দিলাম, জাস্ট এরকম অনেক উদাহরণ হতে পারে, আমি জাস্ট একটা উদাহরণ বললাম। স্যার সেকেন্ড অপশনটা যেমন 2, 3, 1 এ একই মানে হবে। হন্তি রাবণা, হন্তি রামা। না, টু তো রাবণম না, রাবণম হন্তি রাম, একই অর্থ। রাম রাবণকে মারছে, একই অর্থ, একই অর্থ, একই অর্থ। ওকে, তো মেন পার্থক্য কি জানেন? আমরা যখন ইংলিশ পড়েছি না, তখন এই রামই পড়েছি শুধু, রামের কিন্তু আর কিছু পড়েনি। রাম কখন রামকে পড়েছি রাম, কখনো পড়েছি টু রাম, কখনো পড়েছি বাই রাম, কখনো পড়েছি অন রাম, কখনো পড়েছি ইন রাম। এই হচ্ছে প্রবলেম হয়ে গেছে। কিন্তু সংস্কৃতে এই টু রামকে বোঝানোর জন্য বলা হয় রামম, বাই রামকে বোঝানোর জন্য বলা হয় রামেণা, অন রামকে বোঝানোর জন্য বলা হয় রামাত, ইন রামকে বোঝানোর জন্য বলা হয় রামে। সংস্কৃতের এটাই মাহাত্ম্য। আপনি এইগুলো বলে পাঠাবেন, অর্থ চেঞ্জ হয়ে যাবে অন্য জায়গায় গিয়ে। আপনি এই ক্রমে পাঠান, অর্থ চেঞ্জ হবে না। তো এটাই হচ্ছে দুটো ভাষার মধ্যে আপনার ব্যাকরণগত পার্থক্য। ওকে, চলুন, এটা সিলেবাস বহির্ভূত একটা কথা, যেহেতু আপনারা সংস্কৃত পড়ছেন, সংস্কৃত তো মাহাত্ম্য বা তার প্র্যাকটিক্যাল আমরা কোথায় কোথায় লাগাতে পারি বা প্রয়োগ হচ্ছে বর্তমান দিনে, সেগুলো তো জানা মাঝে মাঝে প্রয়োজন। তারই আমি একটা দুটো উদাহরণ বললাম। স্যার আরেকবার একটুখানি বলবেন, একটু লিখে নেবো। টু রামটাকে আমরা কি বলছি? রামম লিখে দিয়েছি, দেখুন, রামম। টু রাম, রামম। আর বাই রাম, রামেনা। এটা ওই বিভক্তির যে এটা অকে বিভক্তি। দ্বারা জন্য হতে এর তে আমরা ছোটবেলায় পড়ি। ওইটাই ওইটাই। আর আরো দুটো বলেছেন না স্যার? দেখুন আমি লিখে দিয়েছি, টু রাম, রামম। আচ্ছা, রামাল যদি লিখি তাহলে রামহ। দেখুন লিখে দিচ্ছি, নাম্বার 1 রামহ, ওকে। নাম্বার 2 টু রাম, রামম। বাই রাম, রামেণা। ফ্রম রাম, রামাত। ইন রাম, রামে। অফ রাম, রামস্য। ফর রাম, রামায়। এগুলো আমরা সব শিখবো, আমাদের সব সিলেবাসে আছে, সব হ্যাঁ শিখবো। স্যার, বলছি এই শব্দরূপগুলো দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ট্রান্সলেশন আমরা করবো তো পরে? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো আমাদের সিলেবাসে আছে। তো ওকে ওকে ওকে, হ্যাঁ। আমরা কেবল এখন শুধু রাম শিখছি, যে ফার্স্টটা এটা শিখছি, রাম, রাম সাহা এ সাহা, এগুলো শিখছি আমরা এখন। দুটো ক্লাস পরে আমরা শিখবো রামম, তারপরে শিখবো রামেণা, রামাত, রামায়, সব শিখবো আমরা। এখন তো সবে তো শুরু হলো, সব শিখবো। তো যে যত ভালো করে এই রামহা রামু রামাহা মুখস্থ করতে পারবেন, তিনি তত এগিয়ে যাবেন। আর আমি মুখস্থ করার পদ্ধতি তো বলে দিলাম, এত লিখে 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 যদি আপনারা অভ্যাস করেন, আপনারা একটা ক্রম বুঝে যাবেন, মুখস্থ করতেই হবে না, একই ক্রমে ফেলবেন, বাক্য বেরিয়ে যাবে। আপনাদের কি মনে হচ্ছে, প্রক্রিয়াটা আপনাদের মনে মনে সোজা লাগছে তো মোটামুটি, যে করা যেতে পারে এভাবে অভ্যাস করলে? একদম বিশাল একটা ক্যাওয়াস সৃষ্টি হচ্ছে না তো, এদিক থেকে ওদিক থেকে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে না তো? স্যার যখন আপনি প্র্যাকটিস করাচ্ছেন তখন সবটা মনে হচ্ছে খুব ইজি, বাট যখন আবার নিজেরা দেখতে যাচ্ছি তখন মনে হচ্ছে লাইক এদিক ওদিক থেকে বেরোচ্ছে। আপনি এই পেজটাকে যে আমি দেখাচ্ছি, আপনি এই পেজটাকে একদম নোট করে রাখুন, এই পেজের বাইরে পড়তেই হবে না আপনার, এই ক্রমে পড়বেন, তাহলে এই সব কিছু রয়ে যাবে, এই ক্রমে পড়বেন। ওকে, তাহলে আপনাদের আমি হোম টাস্ক দিচ্ছি, নত্ব বেদান্ত দিয়েছি, এখানে আমি ধাতুর যে লিস্ট আছে আমি পাঠিয়ে দেবো আপনাদের। আমি কাজ দিচ্ছি আপনাদের 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত ধাতুগুলোকে দ্বারা আপনাকে বাক্য রচনা করতে হবে, আমাদের ক্রম অনুযায়ী বাক্য রচনা করতে হবে। তার মানে ফার্স্ট ক্রম কি, রামহ,
তারপরে সাহা, তারপরে এ সাহা, তারপরে ভবান। এদের 3টে করে রূপ, একবচন, দ্বিবচন, বহুবচন। তার মানে 4 3 12। ওকে, তাহলে 12টা বাক্য ওখান থেকে বেরোবে। লতা, জননী, সা, এষা, ভবতি, 5 5 3 15, 15টা বাক্য ওখান থেকে বেরোবে। আর মিত্রম, ওখান থেকে 3টে বাক্য বেরোবে। টোটাল 30টা করে বাক্য হবে একটি ধাতুর জন্য। 10টি ধাতুর জন্য 300টা বাক্য হবে। আপনারা চেষ্টা করবেন অন্তত কিছু লেখার, কিছু নিজে নিজে অভ্যাস করার। টোটাল 300টা বাক্য হবে, অভ্যাস করবেন এইভাবে। এই লিস্ট আপনাদের খুব হেল্পফুল হবে আমার যেটা মনে হচ্ছে। ওখান থেকে আপনারা শব্দরূপ পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনারা ক্রিয়া পেয়ে যাচ্ছেন। মানে ওখান থেকে পেলেন সাবজেক্ট, এখান থেকে পেলেন ভার্ব, জুড়ে দিন, কাজ শেষ। ওকে, 1 to 38। স্যার বাকিগুলো কেন না নেক্সট ক্লাসে আলোচনা হবে। আবার তার সাথে তো নত্যবিধানও আছে, সেটাও তো হোমওয়ার্ক। চেষ্টা করবেন যতটা পারেন। আপনি তো আপনাদের আর জোর করতে পারবো না, আপনারা শিখতে এসেছেন, চেষ্টা করবেন। সময় বার করে যদি করেন আপনারাই উপকৃত হবেন। ওকে, এই লিস্টটা আপনাদের কাছে অনেক লাভদায়ক হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট টপিকে যাই তাহলে। চলো, সংখ্যা আমরা দেখবো আজকে 51 থেকে 70। একবার উচ্চারণ করছি, শুনে নিন, বাকিটাও শিখে নেব। एकम, द्वे, त्रीणि, चत्वारि, पञ्च, षट्, सप्त, अष्ट, नव, दश, एकादश, द्वादश, त्रयोदश, चतुर्दश, पञ्चदश, षोडश, सप्तदश, अष्टादश, एकोनविंशतिः, विंशतिः, एकविंशतिः, द्वाविंशतिः, त्रयोविंशतिः, चतुर्विंशतिः, पञ्चविंशतिः, षट्विंशतिः, सप्तविंशतिः, अष्टाविंशतिः, एकोनत्रिंशत्, त्रिंशत्, एकत्रिंशत्, द्वात्रिंशत्, त्रयस्त्रिंशत्, चतुस्त्रिंशत्, पञ्चत्रिंशत्, षट्त्रिंशत्, सप्तत्रिंशत्, अष्टात्रिंशत्, एकोनचत्वारिंशत्, चत्वारिंशत्, एकचत्वारिंशत्, द्विचत्वारिंशत्, त्रिचत्वारिंशत्, चतुश्चत्वारिंशत्, पञ्चचत्वारिंशत्, षट्चत्वारिंशत्, सप्तचत्वारिंशत्, अष्टचत्वारिंशत्, एकोनपञ्चाशत्, पञ्चाशत्। এতদূর পড়েছিলাম, তারপরটা মনোযোগ দিয়ে দেখুন। एकपञ्चाशत्, द्विपञ्चाशत्, त्रिपञ्चाशत्, चतुःपञ्चाशत्, पञ्चपञ्चाशत्, षट्पञ्चाशत्, सप्तपञ्चाशत्, अष्टपञ्चाशत्, एकोनषष्टिः, षष्टिः ट, एकषष्टिः, द्विषष्टिः, त्रिषष्टिः, चतुष्षष्टिः, पञ्चषष्टिः, षट्षष्टिः, सप्तषष्टिः, अष्टषष्टिः, एकोनसप्ततिः, सप्ततिः, एकोनसप्ततिः, सप्ततिः। আমি আবার পড়ছি। एकपञ्चाशत्, द्विपञ्चाशत्, त्रिपञ्चाशत्, चतुःपञ्चाशत्, पञ्चपञ्चाशत्, षट्पञ्चाशत्, सप्तपञ्चाशत्, अष्टपञ्चाशत्, अच्छा, एकोनषष्टिः, षष्टिः, एकषष्टिः, द्विषष्टिः, त्रिषष्टिः, चतुष्षष्टिः, पञ्चषष्टिः, षट्षष्टिः, सप्तषष्टिः, अष्टषष्टिः, एकोनसप्ततिः, सप्ततिः। ওকে, আপনাদের মধ্যে কেউ একজন পড়ুন।
পড়ছি। হুম, एकपञ्चाशत् द्विपञ्चाशत् त्रिपञ्चाशत् चतुपञ्चाशत्। দেখুন চতু বিসর্গ আছে, তো আমরা কি পড়েছিলাম, বিসর্গের পরে যদি যদি প বা ফ থাকে তাহলে বিসর্গের স্থানে হাফ একটা ফকার হয়ে যায়। মনে পড়ছে আপনাদের? এই সূত্র পড়েছিলাম আমরা। যদি বিসর্গের পরে প বা ফ থাকে তাহলে বিসর্গের স্থানে হালকা ফ হয়ে যায়। তাহলে উচ্চারণ কি হবে? চতুঃ পঞ্চাশৎ। চতুঃ ফ। अच्छा, चतुःपञ्चाशत् पञ्चाशत् षट् पञ्चाशत् सप्तपञ्चाशत् अष्टपञ्चाशत् एकोनषष्टिः षष्टिः षष्टिः एकषष्टिः द्विषष्टिः त्रिषष्टिः না না, কি হয়, বিসর্গের পরে এখানে মূর্ধন্য ষ আছে, তাই জন্য বিসর্গ নিজেই মূর্ধন্য ষ হয়ে যাবে। হয়ে গেলে কি হবে? চতুষ্ষষ্টিঃ। चतुष्षष्टिः पञ्चषष्टिः षट्षष्टिः सप्तषष्टिः अष्टषष्टिः एकोनसप्ततिः সপ্ততিঃ। सप्ततिः सप्ततिः करेक्ट। সপ্ততিঃ। বাকি কেউ একজন পড়ুন। স্যার চেষ্টা করছি। 49 द्विपञ्चाशत् না 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 না, त्रिपञ्च एकपञ्चाशत् দেখুন 51 एकपञ्चाशत्। अच्छा 51 द्विपञ्चाशत् त्रिपञ्चाशत् चतुःपञ्चाशत् पञ्चपञ्चाशत् षट्पञ्चाशत् सप्तपञ्चाशत् अष्टपञ्चाशत् एकोनषष्टिः षष्टिः एकोषष्टिः द्विषष्टिः त्रिषष्टिः चतुष्षष्टिः पञ्चषष्टिः षट्षष्टिः सप्तषष्टिः अष्टषष्टिः एकोनसप्ततिः सप्ततिः। সপ্ততিঃ। গুড। ওকে, বাকি কেউ বলবেন? বাস করতে পারেন। আমি বলছি স্যার। বলুন বলুন। एकपञ्चाशत् द्विपञ्चाशत् পঞ্চা না, পঞ্চা পঞ্চা পঞ্চাশ বলি না, পঞ্চাশ। দেখুন টকারটা সরিয়ে দিন, বাংলা চলে আসবে। 50। एकपञ्चाशत् द्विपञ्चाशत् त्रिपञ्चाशत् चतुर्पञ्चाशत् চতুর্থ না, चतुर्पञ्चाशत् पञ्चमपञ्चाशत् পঞ্চম না, পঞ্চাশ। पञ्चपञ्चाशत् षष्ठपञ्चाशत् দেখুন ষষ্ঠ লেখা নেই, ষট। षट्पञ्चाशत् षट्पञ्चाशत् सप्तपञ्चाशत् अष्टपञ्चाशत् एकोनपञ्चाशत् एकोनषष्टिः एकषष्टिः द्विषष्टिः त्रिषष्टिः चतुष्षष्टिः चतुष्षष्टिः पञ्चषष्टिः षट्षष्टिः सप्तषष्टिः अष्टषष्टिः एकोनसप्ततिः सप्ततिः एकसप्ततिः सप्ततिः एकोनसप्ततिः एकसप्ततिः। ব্যাস 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 ব্যাস, আর পড়িনি 70 পর্যন্ত আমরা এখন পড়লাম 51 থেকে 70। ওকে, বাকিটা আমরা নেক্সট দিনে পড়বো। ওকে, দেখুন বিসর্গের পরে কিছু কিছু নিয়ম আছে, 2-3টে আমি নিয়মের উদাহরণ দেবো। দেখুন, নাম্বার 1, যদি বিসর্গের পরে ক কিংবা খ থাকে, আমি একটু করে উদাহরণ দিচ্ছি। ওকে, রামः ক্রীডতি। ওকে, তো বিসর্গের পরে কি আছে? ক আছে।
তাই জন্য বিসর্গ কি হয়ে যাবে? বিসর্গ হালকা খ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? রামক ক্রীডতি। এইগুলো আমরা আলোচনা করেছিলাম কোনো একটা ক্লাসে মনে হয়, তাই না? আচ্ছা, নাম্বার 2, রামः খাদতি। কি আছে? বিসর্গের পরে খকার আছে, তাহলে এখানেও আমাদের একই নিয়ম অ্যাপ্লাই হবে। বিসর্গের পরে যদি খ আছে তাহলে বিসর্গ নিজে কি হবে? ও নিজে খ হয়ে যাবে। খ হয়ে গিয়ে কি হবে? রামক খাদতি, এরকমটা উচ্চারণটা হবে। ওকে, আর উদাহরণ দিয়েছিলাম নাম্বার 3, রামः পঠতি। কি হবে? বিসর্গের পরে প আছে, তো পকার থাকার অ দরুন বা ফ হবে, বিসর্গ অ বা ফ। ফ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে? রাম পঠতি। ওকে, আচ্ছা 4 নম্বর উদাহরণ একটু বাড়াচ্ছি। রামः ফলম খাদতি। রাম ফল খাচ্ছে। ওকে, তাহলে বিসর্গ পরে কি আছে? ফ। তাহলে বিসর্গ ও নিজে একটা হাফ ফ হয়ে যাবে। তাহলে কিরকম উচ্চারণ হবে? আচ্ছা রামফ, সরি, রামফ ফলম খাদতি। ক্লিয়ার? ওকে, নাম্বার 5, রামः স্নানম করোতি। রামः স্নানম করোতি। রাম স্নান করছে। কি আছে? দন্তস্ব, তো বিসর্গ নিজে সকার হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? রামস স্নানম করোতি। ক্লিয়ার? নেক্সট নাম্বার 6, রামः শয়নম করোতি। রাম শয়ন করছে। বিসর্গ আছে, কি দেখছে? তালবস্য। বিসর্গ নিচে তালবস্য হয়ে যাবে। কি হয়ে যাবে? রামস শয়নম করোতি। ওকে, নাম্বার 7, রামः ষট ফলানি খাদতি। রাম 6টা ফল খাচ্ছে ধরুন। তাহলে বিসর্গ কি দেখছে? মূর্ধন্য স আছে, তাহলে বিসর্গ নিজে মূর্ধন্য স হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? রামস ষট ফলানি খাদতি। তাহলে দেখুন বিসর্গের কত কত ভাবে চেঞ্জ হয়। প্রথম চেঞ্জ কি দেখতে পারলাম? যদি ক থাকে। দ্বিতীয় চেঞ্জ কি দেখতে পারলাম? যদি খ থাকে। তৃতীয় চেঞ্জ কি দেখতে পারলাম? যদি প থাকে। চতুর্থ চেঞ্জ যদি ফ থাকে। ওকে, পঞ্চম কি দেখতে পারলাম? যদি স থাকে। ষষ্ঠ যদি তালবস্য থাকে। সপ্তম যদি মূর্ধন্য স থাকে। এত কিছু ভাবে বিসর্গের চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জগুলো কখন কাজে লাগে? যখন আমরা উচ্চারণ করি তখন এই পরিবর্তনগুলো কাজে লাগে। যেমন দেখুন, চতুফ পঞ্চাশাত পড়ছিলাম না? চতুফ কেন ফ পেলাম? প্রথম নিয়মের জন্য ফ পেলাম। একটু আগে বললাম চতুষ্ষষ্টিহি, মূর্ধন্য স পাশে পেয়েছিলাম বিসর্গের পরে, তাই জন্য বিসর্গের জায়গায় মূর্ধন্য স হয়ে গেল এই নিয়ম অনুযায়ী। তো এইভাবে বিসর্গ চেঞ্জ হয়। ওকে, এই চেঞ্জগুলো ওই উচ্চারণের সময় কাজে লাগে। আমরা লেখার সময় কিন্তু এরকম লিখি না যে রামস স্নানম করতে, এরকমটা লিখি না। কিন্তু যদি বলেন স্যার লিখলে কি ভুল হবে? লিখলে ভুল হবে না, কিন্তু আমরা এরকমটা লিখি না। কিন্তু উচ্চারণ করার সময় আমাদের উচ্চারণের সুবিধার্থে আমরা এরকম বলে থাকি। ওকে, উচ্চারণে যদি বিসর্গই উচ্চারণ করি সেটা কি ভুল? যখন শ্লোক পড়বেন তখন অনেক অনেক ক্ষেত্র আসবে। আপনি যদি বিসর্গ উচ্চারণ করেন আপনার শ্লোকের ছন্দ কেটে যাবে, আপনি ছন্দ মেলাতে পারবেন না। তো শ্লোক তো যদি ছন্দ আকারে নির্মিত, তো ছন্দের একটা নির্দিষ্ট লক্ষণ আছে, তার পড়ারও একটা নির্দিষ্ট টেকনিক আছে। তো আপনি যদি বিসর্গের এই উচ্চারণ না করেন না, অনেক অনেক জায়গায় আপনি সেই ছন্দ পড়তেই পারবেন না। পড়লে কেমন একটা বেখাপ্পা শোনাবে, মেলাতেই পারবেন না। তাই জন্যে উচ্চারণ সুবিধার্থে আমরা এরকমটা ব্যবহার করে থাকি। বুঝতে পারলেন?
ভুল না, আপনি বিসর্গ উচ্চারণ করতে পারেন, কিন্তু স্যার এই কটাই নিয়ম মেলাতে আছে কি পারবেন না। এর বাইরে আরো কিছু আছে মানে উচ্চারণের এইগুলো ক্ষেত্রে? বিসর্গ যেখানে যেখানে পরিবর্তন হয় তার নিয়ম, ছাড়া অনেক নিয়ম আছে। বিসর্গ কোথাও লুপ্ত হয়ে যায়, বিসর্গ কোথায় ওকার হয়ে যায়, বিসর্গ কোথাও অকার হয়ে যায়, এইসব নিয়ম আছে। তো এই নিয়মগুলো উচ্চারণে কাজে লাগে, তাই জন্য আমি এখানে লিখে দিলাম। বাকি নিয়মগুলো উচ্চারণে খুব একটা কাজে লাগে না, লেখার জন্য কাজে লাগে, কিন্তু এইখানে নিয়মগুলো উচ্চারণে কাজে লাগে। ওকে, আশা করি খুব আপনারা ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, কিন্তু হ্যাঁ, এটা সন্ধিও হচ্ছে না, কিন্তু হ্যাঁ সন্ধি সন্ধি তো হচ্ছে, এটা সন্ধি সন্ধি হচ্ছে তো। সন্ধি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ, সন্ধি তো হচ্ছে, হ্যাঁ। আচ্ছা। দেখুন ডিফিকাল্ট এই জন্য, এই মুহূর্তে এগুলো আমাদের প্রয়োজন নেই। যখন আমাদের ক্ষেত্র আসবে তখন আমরা ছোট 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 করে তার অ্যাপ্লিকেশনটা দেখবো, নিয়মটা জেনে রাখুন, ব্যাস এইটুকুনি, কিছুই না। এই যে স্যার যদি ক খ থাকে খ হবে, প ফ থাকলে ফ হবে, স থাকলে স হবে, স থাকলে স হবে, স থাকলে স হবে, ব্যাস। আপনি একটা শ্লোক পড়েছিলেন স্যার একদিন, সে কাকা কৃষ্ণা, হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এরকম একটা পড়েছিলাম, কিছু মনে শ্লোক আছে আমার, পড়েছিলেন। হ্যাঁ মনে আছে আমার। কাকঃ কৃষ্ণঃ পিকঃ কৃষ্ণঃ को भेदः पिककाकयोः वसन्तकाले सम्प्राप्ते काकः काकः पिकः पिकः। হুম হুম। ওকে, আজকে আশা করি আপনারা খানিকটা বুঝতে পেরেছেন, খানিকটা চর্চা সাপেক্ষ আরো চর্চা করতে হবে, এভাবে অভ্যাস করবেন, ভালো হবে। তাহলে যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে সেশনটা শেষ করতে পারি, যদি প্রশ্ন থাকে তো বলতে পারেন। ওকে, আশা করি প্রশ্ন নেই আপনাদের কোনো। আপনারা বুঝতে পারছেন তো মোটামুটি কি হচ্ছে? ওই যেটা আপনি বললেন, ওই যে লেখার জন্যে ক্রিয়াপদের সঙ্গে আমাদের সাবজেক্ট, ওইটা শব্দরূপ, হ্যাঁ। হ্যাঁ শব্দরূপ, 3টে রূপ 12টা বাক্য, 3টে রূপ বলতে এক বচন, দ্বিবচন, বহুবচন, বহুবচনের। আচ্ছা আচ্ছা, প্রতিটা। রাম का 3টে রূপ, সাহা 3টে রূপ, এষাহ 3টে রূপ, ভবান 3টে রূপ, লতা 3টে রূপ, জননী 3টে রূপ, সা 3টে রূপ, এষা 3টে রূপ, আর ভবতি 3টে রূপ, মিত্রম 3টে রূপ, এক আর বচন তার সাথে দ্বিবচন আহম আবাম বহুবচন, বয়ম, হ্যাঁ তার সাথে উত্তম পুরুষ মধ্যম পুরুষ, তার সঙ্গে আবার উত্তম পুরুষ মধ্যম পুরুষ। হ্যাঁ ঠিক একসাথে ঠিক আছে। টেবিল অনুযায়ী। হ্যাঁ। ওকে ওকে, তাহলে শেষ করি আমরা এখানে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम কৃষ্ণার্পণমস্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা পরের সোমবার আবার ক্লাস করব। ওকে, চলো, থ্যাংক ইউ স্যার। শুভরাত্রি। ওকে।